নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য লোককথার বিশেষ নিবেদন কৌস্তব প্রতিহারের কলমে আমলা পোতার বাঁকি। তাহলে চলুন শুনে নেওয়া যাক গ্রাম বাংলার ভয়ের গল্প আমলা পোতার বাঁকি। অনেকদিন পর আজ বাড়িতে খুশির হাওয়া। যদু মোড়লের বউটা পোয়াতি হলো এতদিনে। যদুর বিয়ে হয়েছিল তা প্রায় বছর 3 আগে। তারপর থেকে তার মা নাতি নাতনির মুখ দেখবে বলে একেবারে হা পিত্তেশ করে বসেছিল। ভগবান একবারও মুখ তুলে চায়নি। বহু ডাক্তার কবিরাজ এসেছে গেছে, ওঝা গুনিন ডেকে ঝাড়ফুঁক জলপড়া সেসবও হয়েছে অনেক, কিন্তু লাভ হয়নি কোনো। সবাই ধরেই নিয়েছিল যদুর বউটা বাঁচা। কম গঞ্জনা সহ্য করতে হয়েছে। ঘরে বাইরে পাড়া পড়শি কেউ বাদ রাখেনি কথা শোনাতে। যদুর মা তো ইদানিং বৌমার সাথে কথাও কইতো উল্টো দিকে মুখ ফিরিয়ে। কনকের অবশ্য এসব গা সওয়া হয়ে গেছিল। ওর একটা আশ্চর্য ক্ষমতা ছিল। এ সব কিছুর পরেও মুখে একটা হালকা হাসি লেগেই থাকত। সারাদিন ঘরের এত কাজকর্ম রান্নাবান্না সব করেও ওকে কখনো ক্লান্ত লাগতো না। শাশুড়ি বলতো, পেটে তো আর ধরেনি কো, শরীরের সব তাকত ওইখানে জমা আছে, তাই বলেই তো সারাদিন অমন বেহায়ার মতো হি হি করে হাসতে পারো। একটা একটা করে বছর গড়িয়ে আজ কনক 21-এ পড়ল। ভরন্ত যুবতী যাকে বলে। ও যখন জন্মায় ওর ঠাকুমা বড় সাধ করে নামটা রেখেছিল। অবশ্য তার পেছনেও একটা গল্প ছিল। ওর জন্মানোর দিন কয়েক আগে পাড়ার ঘোষগিন্নি পুকুর ঘাটে স্নান করতে গিয়ে তার কানের একখানা দুল হারালো। বিস্তর খোঁজাখুঁজির পরেও তা পাওয়া গেল না। এদিকে ঘোষগিন্নির চোখের জল নাকের জল সব গড়িয়ে পুকুরের জল ঘোলা হলো, কিন্তু ঘোষ মশাই আশা ছাড়লেন না। জেলেদের 3 পুরুষকে ডেকে পাঠালেন তিনি। গোঁফ পাকিয়ে বললেন, আমার বউয়ের কানের দুল যে খুঁজে দিতে পারবি তাকে 8 আনা বকশিস দেব আমি। বকশিসের লোভে ঠান্ডা জলে নেমে পা গেঁটে গায়ে কাদা মেখে জেলেরা গোটা পুকুর তোলপাড় করে দিল, কিন্তু দুল উদ্ধার হলো না। বেলা শেষে সূর্য যখন ডুবল, ঘোষমশাইয়ের সমস্ত আশাও তার সাথে ডুবে গেল। বউকে সোনা হারানোর জন্য অপয়া অলক্ষী আরো নানা গালমন্দ করতে করতে বাড়ি ফিরলেন ঘোষমশাই। এর দিন কয়েক পরে একদিন সন্ধ্যায় পুকুর ঘাটে থালা ধুতে গিয়ে কনকের মা কিসে যেন একটা হোঁচট খেল। ভরন্ত পোয়াতি হঠাৎ তার মাথাটা ঘুরে গেল। বসে পড়ল মাটিতে, খামচে ধরল এক মুঠো বালি। খানিক পর একটু সামলে নিয়ে উঠে দেখল হাতের মুঠোয় কিছু একটা যেন রয়েছে। ঘোষগিন্নির সেই সোনার দুলখানা তার হাতের মুঠোয় চকচক করছে। চোখ ঘুরিয়ে একবার চারিদিকে দেখে নিল সে। তারপর থালা বাসন নিয়ে নিঃশব্দে ফিরে এলো বাড়িতে। কাকপক্ষীতেও টের পেল না যে ঘোষগিন্নির কানের দুল পুকুরের ঘোলা জল থেকে উঠে চুপি চুপি স্থান পেল তার পড়শির ঘরের তামার সিন্ধুকে। এর ঠিক 2 দিন পরেই সন্ধ্যাবেলা তার প্রসব যন্ত্রণা উঠল। ডাক্তার বুদ্ধির বালাই নেই। আতুর ঘরের অন্ধকারে ধাইয়ের হাতেই জন্মালো একটা ফুটফুটে মেয়ে। মেয়ে হয়েছে শুনে বাপের মন প্রথমে একটু দমে গেল বটে, কিন্তু মেয়ের চাঁদপানা মুখখানার দিকে চেয়ে তার সব দুঃখ গলে জল হয়ে গেল। বলল, কই দেখি। আরে এই যে একেবারে সোনার তাল গো, সোনা। পাশ থেকে ফোকলা মুখে বুড়ি ঠাকুমা বলল,
আরে যেমন তেমন সোনা নয় রে, এ যে পুরো কনক সোনা, কনক সোনা। যেন কনক আর সোনা দুটো আলাদা কিছু জিনিস। সোনা শুনে একজনের বুকটা অবশ্য ধরাস করে উঠেছিল, পাছে কেউ আবার তার দুলটার কথা জেনে ফেলল নাকি। কিন্তু সিন্ধুকের ভিতর একবার চোখ চালাতেই সে সংশয় দূর হলো। কানের দুল হারানো ঘোষগিন্নি মণ্ডলদের কচি মেয়ের মুখের দিকে চেয়ে বলে গেল, ও হলো সোনার মেয়ে, ওর নাম হবে কনক। ঘোষগিন্নির কথায় কনকের মা মাথা নেড়ে সায় দিল, বলল, তোমরা হলে গুরুজন, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ দিদি, আমরা কি আর অত জানি? তোমরা যা বলে দেবে তাই হবে। ঘোষগিন্নির দাবিটা কেন যে কনকের মায়ের কাছে হঠাৎ এত বড় হয়ে দাঁড়ালো সেটা কিন্তু টের পাওয়া গেল না। কিন্তু সেই থেকেই ও কনক। গাঁয়ের আর 5টা মেয়ে যেমন বড় হয় ও তাই হচ্ছিল। কিন্তু বয়স 12 পড়তেই হঠাৎ ওর শরীরে ঢল নামল। বাড়ির আশেপাশে উঠতি ছেলেদের আনাগোনা বেড়ে যাওয়াটা নজর এড়ালো না কারোরই। পাড়াপড়শিরাও নিজেদের মধ্যে কথা বলা বলি শুরু করলো। কনকের মা বাপ মুখে কাউকে কিছু বলল না বটে, তবে চিন্তায় পড়ল তারাও। এই বয়সের মেয়ে, একটু সাবধানে রাখা দরকার। ফলে পরদিন থেকে মেয়ের বাইরে ঘোরাঘুরি বন্ধ হয়ে গেল। মনে মনে ভারী বিরক্ত হলো কনক। ছেলেরা ওকে কত কি না এনে দিত। ও পাড়ার মধু চাটুর্যের ছেলে তো ওর জন্য একটা আস্ত কবিতা লিখে এনেছিল। তাদের কাউকে খুব একটা পাত্তা দিত না কনক, কিন্তু ব্যাপারটা ও বেশ উপভোগ করত। ভালো লাগতো ওর। ও যে সুন্দরী, গায়ের আর 5টা মেয়ের চেয়ে ও যে অনেকটা আলাদা, এই বিশ্বাসটা মনে আরো শক্ত হতো। কিন্তু একদিন হঠাৎ করেই সেসব বন্ধ হয়ে গেল। ফ্রক ছেড়ে শাড়ি, চুল মাথায় খোপা করে বাঁধা, বাইরের পুরুষ মানুষদের সঙ্গে মেলামেশা একরকম নিষেধ। তারপর শুরু হলো কাজ শেখানোর পালা। ঘরকন্যার কাজ, রান্নাবান্না, উঠোন নিকানো, পুজোর ডালি সাজানো, মায়ের হাতে এক এক করে সব শিখল কনক। ভিতর ভিতর সম্বন্ধ দেখা চলছিল অনেকদিন ধরেই। শেষমেশ আমলাপোতার মোড়ল উদো ঠাকুরের ছেলের সাথে বিয়ের কথা পাকাপাকি হলো। ছেলের নাম জয়দেব, লোকে বলে যদু মোড়ল। সৌমকান্তি চেহারা, দেখতে শুনতেও ভালো। তার উপর অনেক বড় ঘর, শোল কাঁদি মিলিয়ে মোট 40 বিঘে জমি, 4টে লাঙলের চাষ। শীতের দিনে ধানের মড়াই রাখতে জায়গা কুলোয় না উঠোনে। গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মাছ, দুধ ঘি এত, লোকে ঠেলে ছড়িয়ে খায়। সব মিলিয়ে বেশ বিত্তবান পরিবার। সাধারণ চাষির ঘরের মেয়ে এত বড় ঘরে সম্বন্ধ খুব একটা চট করে দেখা যায় না। মেয়ের রূপ রঙই যে তার একমাত্র কারণ তা কনকের বাপ ভালোই জানে। নিজেকে ভাগ্যবান বলে মনে করে সে। পাকা দেখাটা হওয়ার পর থেকেই গায়ে বুক ফুলিয়ে ঘোরে সে। যে নাপিত ঘটকালি করেছিল তারও লক্ষ্মীলাভ কম হয়নি। বিয়ের পানসুপুরি গিয়েছে তার ঘরেও। তার এখন বেজায় খাতির। দেখতে দেখতে বছর ঘুরল। মাঘের শীত পেরিয়ে ফাল্গুনে পড়ল। 17 বছরের কনক কোণে সেজে মাথায় ঘোমটা টেনে বসলো বিয়ের পিঁড়িতে। চারিদিকে সাজো সাজো রব, সানাই বাজছে নহবতে। এমন বিয়ে এ গায়ে আগে কখনো দেখেনি। ছেলের বিয়েতে 1 পয়সাও যৌতুক নেয়নি উদো মোড়ল। ফলে মেয়ের বাপ ঢেলে খরচ করেছে। ঝাড় লণ্ঠন, সুরপাটি, খাওয়ার জায়গায় আবার ঢালা চৌকির ব্যবস্থা। ওদিকে ভোজের পর্ব শুরু হলো। এদিকে রাতের লগ্ন ঠেকতেই যজ্ঞের আগুন জ্বলে উঠল। বুড়ো পুরুত মন্ত্র আরম্ভ করল।
যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং মম। শাঁখ উলু বাজলো, আগুনে খই পড়ল, শেষে সিঁদুর কুনকি সিঁথিতে ঠেকিয়ে বিয়ে সম্পন্ন হলো কনকের। পরদিন সকালবেলা কনে বিদায়ের পালা। সাজসজ্জা সব প্রস্তুত। বর টোপর পরে ধুতির কোঁচা হাতে তৈরি। ছই ঢাকা গরুর গাড়ি এসে দাঁড়িয়েছে দেউড়িতে। হঠাৎ কনকের মা ওর হাতটা ধরে চুপি চুপি টেনে নিয়ে গেল ঘরের ভিতর। তামার সিন্দুকটা খুলে ভেতর থেকে একখানা ছোট্ট পুটলি মেয়ের হাতে কুঁজে দিয়ে বলল, বহুদিন ধরে এই জিনিসটার বোঝা বইছি মা, এখন আর পারিনি। আজ থেকে এটা তোর, এনে ধর। এইটা কি মা? একটা জিনিস, খুব দামি জিনিস। গিট খুলে দেখতে যাসনি আবার, দেখার দরকারও নেই। যদি কোনোদিন বিপদ আসে, অভাব আসে, সেদিন এই পুটলিটা খুলিস। সেদিন দেখবি এইটা তোর কাজে দেবে, দেখে নিস। কনক আর কথা বলল না। মায়ের আঁচলে চোখ মুছে চৌকাঠ ডিঙিয়ে গরুর গাড়িতে গিয়ে উঠল। গাড়োয়ান গাড়ি হাঁকল। ক্যাঁচ ক্যাঁচ শব্দে গাড়ি চলল আমলাপোতার দিকে। সন্ধেবেলা যখন গিয়ে পৌঁছলো বরের বাড়ির সামনে, তখন লোকের ভিড়। দেউড়িতে আলো হাতে নিজে দাঁড়িয়ে আছে মোড়ল। তার গিন্নি পাশে উত্তন থালায় প্রদীপ জ্বালছে। ছেলের বিয়েতে বেজায় জাঁকজমক করেছে মোড়ল। বউভোজে গা শুদ্ধ লোক নেমন্তন্ন, তাই সবাই এসেছে বউ দেখতে। বরের হাত ধরে আস্তে আস্তে গাড়ি থেকে নামলো কনক। তারপর মাথা নুইয়ে গিয়ে দাঁড়ালো দুয়ারের সামনে। ওদিক থেকে কানে এলো শাশুড়ির গলা, ঘোমটাটা তোলো তো মা, দেখি মুখখানি একটু। আস্তে করে মাথার ঘোমটাটা খুলল কনক। শাশুড়ি প্রদীপখানা মুখের কাছে তুলে ধরল। আর নতুন বউয়ের মুখ দেখে লোকজন সবাই থ হয়ে গেল। আহা গো, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো মুখখানি। এসো মা, ঘরে এসো। চৌকাঠে কলসি গড়িয়ে রাঙা পায়ে ঘরে ঢুকলো কনক। আমলাপোতার গাঁয়ের লোক হাঁ হয়ে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, সাত গা বেছে বেছে একখান বউ এনেছে বটে উদমরল। কি বলো ভাইয়া? হ্যাঁ, তা যা বলেছ ভাইয়া। যেমনি গায়ের রং তেমনি গড়ন, না দেখলেও চোখ জুড়োয়। পাশ থেকে আরেকজন বলল, আরে শুধু বউ দেখলেই হবে, ভোজ খাবে রে? হ্যাঁ, আমি খোঁজ নিয়ে এলুম। কচি পাঁঠার ঝোল, সাথে দুটো করে মিষ্টি। মিষ্টির কথা শুনে লোকগুলোর মুখে লম্বা হাসি ফুটল। ভোজের পাতে দুটো করে মিষ্টি এ গায়ে আগে কেউ খাওয়ায়নি। ক্রমে রাত গভীর হলো। ভোজ সেরে লোকজন সব যে যার ফিরে গেল নিজের ঘরে। নহবতের সানাই থামল। ম্লান হয়ে এলো ঝাড়বাতির আলো। তখন খিড়কিতে কপাট দিয়ে বাসর ঘরের লণ্ঠনটা আস্তে করে ফুঁ দিয়ে নিভিয়ে দিল কনক। পরদিন সকালবেলা জানলার সার্সি বেয়ে এক চিলতে রোদ এসে ঢুকেছে ঘরের ভিতর। জানালার ধারে এলো চুলে একা বসে আছে কনক। ঘুম থেকে উঠতে ওর এত বেলা হয় না। কাল রাতে অনেক ধকল গেছে। পাশের বিছানাটা খালি। যত বোধ হয় অনেক আগেই উঠে বেরিয়ে গেছে। বাইরে আতা গাছটার পানে একবার তাকালো কনক। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো রাঙা ঠোঁট দুটোর ফাঁক দিয়ে। ওদের গায়ে বেলতলির কুয়ো ঘাটেও এমন একটা আতা গাছ ছিল। দুপুর রোদে কুয়োর শান বাঁধা ঘেরে বসে
বান্ধবীদের খুনসুটি চলত। গায়ে ওর বয়সী মেয়ে যারা, তারা সকলেই প্রায় বিবাহিতা। তাদের মুখে বরের খালি বুকে গা এড়ানো মাঝরাতের গোপন গল্প অনেক শুনেছে ও। মনে মনে অনেক স্বপ্ন কল্পনার জালও বুনেছে, কিন্তু প্রথম রাতের অনুভূতির সাথে তার এক ছেদামও মিল নেই। যদুর গায়ে অসুরের মতো জোর, কিন্তু তা হলে কি হবে? যে তেজে নারী বশ মানে সে তেজ তার নেই। কনক মনে মনে লজ্জা পায়। এসব কথা কাউকে বলতেও তো নেই। বাড়িতে বাপ মা অনেক শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। বরের ঘর হলো দেবালয়, কেবল ভাগ্যবতীর স্থান হয় সেখানে। সেটাই অনেক মানিয়ে গুছিয়ে চলতে হয়। ভুল ত্রুটি ধরতে নেই, কিন্তু খুঁত, দেবতারও তো খুঁত থাকে। তখন সেই উত্তরটা কেউ শিখিয়ে দেয়নি তাকে। বাইরে কাঠের কপাটে হঠাৎ টোকা পড়ে। ঘোর কাটে কনকের। বাইরে থেকে কে যেন ডাকছে তাকে। বৌদিদি, ও বৌদিদি, উঠেছ? বেলা হলো যে। আধো গলায় উত্তর দেয় কনক। তোর খোলা আছে, ভিতরে এসো। কপাট ঠেলে যে ভেতরে ঢোকে সে যদুর আদরের বোন, কনকের ছোট ননদ, নাম মল্লিকা। কনককে দেখে মুচকি হেসে বলে, রাতে ঘুম হয়নি তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এবার উঠতে হবে যে। ঠাকমা তো সেই সকাল থেকে নাক বইয়ের মুখ দেখবে বলে বসে আছে গো। কনক হেসে বলে, তাই বুঝি? তা নয় তো কি, আমার যে সকাল থেকে কবার শুধিয়েছে তার ঠিক নেই কো। নিহাত এখন তুলসী মঠে জল বাতাসা দিতে গেছে, তা একটু রেহাই। এসেই আবার হাঁক ডাক পড়বে। চলো চলো, উঠে হাত মুখ ধুয়ে নেবে কো। কাপড় বাগিয়ে মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরিয়ে আসে কনক। এগিয়ে যায় কলতলার দিকে। শ্বশুর ঠাকুর দাওয়ায় বসে কার সাথে যেন কথা কইতে কইতে ছিলিম সাজছে। ওদিকে শাশুড়ি কুলোর ওপর চাল মেলে চালের খুঁত বাজতে ব্যস্ত। কনককে আসতে দেখে একবার আর চোখে তাকিয়ে নিল। তারপর চাল খুঁড়তে খুঁড়তেই বলল, এত বেলায় ঘুম থেকে ওটা কিন্তু এ বাড়ির নিয়ম নয় কো। তোমার শ্বশুর ঠাকুর ভোরের আলোয় ওঠেন, উঠেই তার চা লাগে। বড় স্বাদ ছিল, আজ নতুন বউয়ের হাতে চা খাবে। তার হলো কই? কাল থেকে একটু দেখো। কনক কিছু বলে না, শুধু একটু ঘাড় নাড়ে। ওদিক থেকে শ্বশুর ঠাকুর মুখ খোলে, যদুর মা, তুমিও না? একটু বেলা হয়েছে তো কি হয়েছে? নতুন জায়গা, নতুন ঘর, তার উপর কাল অত দূরের পথ, ক্লান্তি তো হবেই। তুমি চিন্তা করুনি বৌমা, ও কাল সকালে চা না আমি বিকেলে খাবো। যাও মুখ হাত ধোগে। ওই দেখো বর্ধমানের বাজার থেকে ছেলে কি এনে দিয়েছে তোমার জন্য। মল্লিকা, তো বউ দিদিকে এনে দে তো মা। মল্লিকা ছুটে গিয়ে ঘর থেকে কি একটা যেন নিয়ে এসে কনকের হাতে দিল। কনক উল্টে পাল্টে দেখলো জিনিসটা। একটা ছোট্ট তামার কাঠি, তার ডগায় একগাদা বাঁশের ছিলাই মতো। কি এটা? বুরুশ গো, শহরের লোকেরা এ দিয়ে দাঁত মাজে। তাই বুঝি? জিনিসটার দিকে তাকিয়ে কি যেন একবার ভাবলো কনক, তারপর ফেরত দিয়ে ঠিক করে হেসে ফেলল। মল্লিকা অবাক। কি হলো, নেবে না? না ভাই, আমি পাড়া গাঁয়ের মেয়ে, আমার জন্য নিমের দাঁতনই ভালো। কিন্তু দাদাজি তোমার জন্য আনলো গো, এত স্বাদ করে। সে হোক, আরে শহরের লোকেরা এ দিয়ে দাঁত মাজে বলেই তো তাদের দাঁতে পোকা ধরে, জানো না? এখন যাও দিকে, এখন কচি দাঁতন ভেঙে দাও। আদিক্ষেতা দেখে শাশুড়ি আর একবার আর চোখে তাকালো, কিন্তু কনকের হাসি মুখখানার দিকে চেয়ে কিছুই বলতে পারল না।
যদুর সাধ করে আনা তামার বুরুষ কেন কনক নিল না তার উত্তর আছে, কিন্তু গ্রাম বাংলার পল্লী সমাজের এক সাধারণ চাষির বাড়িতে তার তাৎপর্য এতই ক্ষীণ যে কেউই তাতে বেশি আমল দিল না। বেলা একটু বাড়তে ঠুকঠুক করে লাঠি হাতে ঠাকুমা এসে পৌঁছল। হাতে জল বাতাসার ঘটি, মাথার সাদা চুল কদম ছাটে কাটা, ফোকলা মুখে যে কটা দাঁত আছে মুখ খুললে গোনা যায়। সে দাওয়া এসে বসতেই মল্লিকা কনকের কানে ফিসফিস করে বলল, এই সে বসলো, এক্ষুনি দেখো পানির জন্য হাঁক পারবে। ঠিক তেমনটাই হলো। ঠাকুমা ডাকল, ওলো মল্লিকা, আমার পানের দিবেটা একটু দিয়ে যা তো দেখি। আর নতুন বউ কই? হ্যাঁ, ডাকটাকে একটু মুখখান দেখি। বউ দিদি, ওই যে পানি দেবে, তুমি নিয়ে যাও, খুশি হবে। ডিবে হাতে কনক গিয়ে দাঁড়ালো সামনে। ঠাকুমা চোখে ছাউনি দিয়ে চাইল। তার কোঁচ পড়া চোখ দুটোর তলে একগাল হাসি ফুটল। রাধা মাধব, রাধা মাধব, হেসে একেবারে বুঝছি ফুলের কুড়ি গো। তাহলে শুধু পান সেজে দিলি হবে? হ্যাঁ, খড় মুড়ি কই? আমার দাঁত নেই তো, পান যে ছেঁচে খেতে হয়। কনক মুচকি হাসল, বলল, এই যে আমি এসে গেছি, তোমায় আর পান ছেঁচে খেতে হবে না, আমায় দিও, আমি চিবিয়ে দেব। শুনে ঠাকুমা হো হো করে হেসে ফেলল। ভালোই বুলি ফুটেছে দেখছি। তাও মন জানলে তো কালেতেই ডাক তুমলো। নুকিয়ে নুকিয়ে এই তো জল খেলুম খালি, কচি পাটাটা চিপুতে পারলুম কই। কনক পাশে বসে বলল, রাতে ডাকলেও কি করে আসতাম বলো? তোমার নাতি যে ঘরের দৌড় দিয়ে রেখেছিল ভিতর থেকে। ঠাকুমা মুখ ঘুরিয়ে তাকালো। বইছি ফুল নয়, এ দেবে কি পুরো তাল বকরা গো। তাহলে সোহাগী বরের হাতের কেমন খেলি? কই কাছে আয় তো দেখি, দেখি গায়ে আদরের দাগ দেখে নিচে একটা। শুনেই কনক দূরে সরে যায়। শুকনো মুখে তাকায় অন্য পানে। বুড়ো ঠাকুমা চোখ কুচকায়। তার অভিজ্ঞ চোখ জিনিসটা ধরতে ঠিকই পেরেছে, কিন্তু কারণ সে জানে না। কোনো মন্দে সামাল দিয়ে বলে, আহা, অত গোসা করলি হয় নাকি? আইলো আয়, আমার নাতিটা যে বড় লাজুকলা, একটু সবুর কর, সব পাবি, সব পাবি। ঘুরে তাকাতে পারে না কনক। হতাশ চোখ দুটো অন্য পানে চেয়ে থাকে। খালি ঠোঁট জোড়া অল্প নড়ে। সবুর করলেই সব পাওয়া যায় বুঝি? বুড়ো কানে কথাগুলো ক্ষীণ শুনতে পায় ঠাকুমা। তার কপাল কুঁচকে যায়। কনক দ্রুত উঠে চলে যায় সেখান থেকে। মল্লিকা এত সব কথার কিছুই মাথা মুন্ডু বোঝে না। সে কনকের পিছু নেই। বৌদিদি, ও বৌদিদি, চললে কই? কনক ফিরে তাকায় না। পেছনের দৌড় দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে থাকে। পাশেই গরুর বাথান। তার গা বেয়ে যে চিলাপথ গেছে সেটা অল্প সামনে গিয়ে মিলিয়ে গেছে বাধারে। খালি পায়েই সেদিকে এগোয় কনক। আরে যেও নি ও পানে।
কনক যেন শুনেও শোনে না, এগোতে থাকে সামনে। কিন্তু হঠাৎ করে দুটো ঝুপঝাপ শব্দ শুনে থমকে যায়। গাঁয়ের মেয়ে সে, এই শব্দ তার চেনা। জলে নেমে ডুব দিচ্ছে কেউ, কিন্তু কোথায় জল? সামনের ঝোপটা এত ঘন, দেখা যায় না যে কিছুই। মল্লিকা এসে দাঁড়ায় পিছনে। কনক জিজ্ঞেস করে, এদিকে কোনো পুকুর আছে নাকি গো? একটু ইতস্তত করে মল্লিকা বলে, হ্যাঁ, মানে আছে, কিন্তু ওখানে যেতে নেই গো। চলো চলো ফিরে যাই লক্ষ্মীটি। কেন, কি আছে ওখানে? ও আছে অনেক কিছু। ওসব জেনে কাজ নেই। তোমার এখানে এনেছি জানলে দাদা আমার খবর করবে। ফিরে চলো লক্ষ্মী বৌদিদি আমার। আগে বলো, নয়তো আমি এখান থেকে এক পাও নড়ছি না। মল্লিকা মাথা চাপড়ায়। উফ, তোমার সব রাম কথা এখানে দাঁড়িয়েই শুনতে হবে? বলছি না এ জায়গা ভালো নয় গো। বেশ, বলতে হবে না, তবে আমি নিজেই গিয়ে দেখে নিচ্ছি। বলে দুপা এগিয়ে একটা খাগড়া ঝোপের ডালপালা ফাঁক করে সামান্য মুখ বাড়ায় কনক। আর দেখেই তার বুকের ভেতরটা ধরাস করে ওঠে। জলের রং এত কালো হয়! শুধু জল নয়, পাড়ের মাটি, ঘাস সব কালো। খাগড়া গাছের গুড়িগুলো যতদূর জলে ডোবা ততদূর অব্দি সেগুলো কালো। দূরে পাড়ের গায়ে একটা ভাঙা সিঁড়ির ঘাট, কতদিনের পুরনো কে জানে। সেটা পার করে যে আশাওড়ার বন, তার ফাঁক দিয়ে একটা পোড়া ইটের পাঁচিলের অল্প দেখা যাচ্ছে। লালের গায়ে বহুদিনের জমা শ্যাওলার কালো ছোপ, করুণ দশা। চুন সুরকি খসে বেরিয়ে এসেছে ইঁটগুলো। দেওয়ালটাও হেলে কাত হয়ে গেছে একপাশে। শুধু খাড়া দাঁড়িয়ে আছে নকশা কাটা বিশাল লোহার শিং দরজাখানা। তাতে মোটা একখানা শেকল বাঁধা। কতদিন কেউ খোলেনি তার হাল হিসেব নেই। অবাক হয়ে দেখছিল কনক, এত বড় পাকা বাড়ি, এ যে পুরো প্রাসাদ। কিন্তু এ বাড়ি কার? অবস্থা যা, কেউ থাকে বলে তো মনে হয় না। তবে কি একটা বলতে যাচ্ছিল সে, হঠাৎ চুপ করে আবার সেই শব্দটা হলো। ঘাড় ঘোরালো কনক। কালো জলের উপর চক্রাকারে ঢেউগুলো ধীরে ধীরে আকারে বড় হয়ে ছড়িয়ে পড়ছে গোটা পুকুরটায়। কোমর ডোবা জলের ঠিক মাঝখানে যে দাঁড়িয়ে, তার মুখ দেখা যায় না। কালো জল আঁচলা করে তুলে তর্পণ করছে সে। মাথা ভর্তি কোঁকড়া চুল, গলায় তুলসী কাঠের মালা, কাঁধের পইতে পিঠ বেয়ে জল ছুঁইছে নিচে। আশপাশের ডালপালার ফাঁক দিয়ে তার ফর্সা গায়ে আলো এসে পড়েছে। বলিষ্ঠ পেশির ভাঁজে হাতের বাজুবান্ধগুলো চকচক করছে। ওকে! কনকের ঠোঁট দুটো কাঁপে, কিন্তু পেছন থেকে উত্তর আসে না কোনো। ঘুরে তাকায় কনক। মল্লিকা, মল্লিকা! কোনো উত্তর নেই। সে গেল কই? এক পা এগোতে যাবে, হঠাৎ পাশের চোখটা অল্প নড়ে ওঠে। কিছু বুঝতে পারার আগেই একটা গাছ বেড়ালির ছানা তার সামনে দিয়ে হুশ করে পথ কেটে পালিয়ে যায়। কনক গাঁয়ের মেয়ে, দিনের আলোতে ভূতের ভয় নেই তার। এসব জিনিস বড়ই চেনা তার। কিন্তু তবু কেমন যেন খটকা লাগে মনে। সে একবার পুকুরের দিকে ফিরে তাকায়, আর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে যায়। সেই লোকটা নেই, কোথাও নেই। নেই কালো জলের উপর কয়েকটা হলদে হওয়া কাঁঠাল পাতা খালি টলটলিয়ে ভাসছে। আর দাঁড়িয়ে থাকার সাহস হয় না কনকের। সে ছোটে ঘরের দিকে। যখন কাছে গিয়ে পৌঁছয়, দেখে মল্লিকা হাঁক পারতে পারতে লোক জড়ো করেছে।
শ্বশুর ঠাকুর হাতে লাঠি নিয়ে সঙ্গে কাকে নিয়ে যেন এই পানেই ছুটে আসছে। তাদের সামনে গিয়ে দাঁড়ায় কনক। দেখে শ্বশুর ঠাকুরের ভুরু কুঁচকে যায়। বৌমা, আমার হাঁপাচ্ছে যে। আর ও পানে গেছিলে কোথা? মল্লিকা যে তোমাকে খুঁজে খুঁজে একেবারে সারা। কনক একটু সামলে নেয়। বুদ্ধিমতী মেয়ে, কি বলতে হবে সে জানে। বলে, আমিও তো খুঁজছিলাম তাকে, কত ডাকলাম, হঠাৎ করে কোথায় যে চলে গেল। নতুন জায়গা, আমি যে পথ খুঁজে পাচ্ছিলাম না। পিছন থেকে মল্লিকা বলে ওঠে, সে কি কথা, আমি তো ওখানে ঠায় দাঁড়িয়েছিলাম গো। তুমি তো জলে কাকে যেন দেখতে পেয়ে ডাকলে, তারপর কোথায় যে চলে গেলে। তোমায় কত ডাকলাম, কোনো সাড়াই নেই গো। তাই বলেই তো আমি ছুটে ঘর এলাম। শ্বশুর ঠাকুর চোখ পাকালো। সে কি দেখতে পেলে? মানে জলে কাকে দেখলে শুনি? কনক মুচকি হাসল। একটা ছোট্ট গাছবিড়ালির ছানা জলে পড়ে গেছিল, উঠতে পারছিল না, কোনো মতে সাঁতরে উঠে এলো, তাই দেখতেই তো ডাকছিলাম ওকেই। শুনে শ্বশুর ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাই বলো? ঠিক আছে, ও নিয়ে আর ভাবতে হয় না গো। শোনো বৌমা, তুমি ও পানে আর একা একা বড় যেওনি। বন বাদার আছে, কোথায় কি থাকবে এখন, ও জায়গা ভালো নয়। যাও, ঘরের দিকে যাও। মাথা নুইয়ে চুপচাপ ঘরে গেল কনক। সন্ধেবেলা খেতে বসে কথাটা বরের কানে উঠল। শাশুড়ি রাতের ভাত বাড়ছিল। ছেলের থালায় ভাত দিতে দিতে বলল, যদু, আজ তোর বউ যে কাণ্ডটা করলো, একটা বিপদ হয়ে যাবে কিন্তু কোনো দিন। তাকে বলে দিস এ বাড়ির বউরা অমন হুটহাট ঘর থেকে বেরোয় নেকো। বিয়ে হয়ে এছো, বরের ঘরে চুপটি করে থাকো না বাপু। অত একা একা ধিঙ্গিপনার কি আছে? আজ সে কোথায় গেছিল জানিস? কোথায়? খয়ের দিঘির ঘাটে। হ্যাঁ, সে কি কথা? কেন? আর কার সাথেই বা? মল্লিকা তাকে সব কথা বলে। শুনে যদু অবাক হয়। গত রাতের পর কনককে কিছু বলার মতো মুখ তার নেই, কিন্তু এই অবস্থায় বউকে দু চার কথা না শোনালে মায়ের সামনেও যে মান থাকে না। তাই কনকের ওপর অল্প গলা তোলে যদু। ওসব ঝোপঝাড় বন বাজারে কে যেতে বলেছে শুনি? চুপচাপ ঘরে থাকবে, মা যা বলে কথা শুনবে, আর যেখানে যাওয়ার যা করার সব তাকে শুধিয়ে করবে, বুঝেছ? কনক মুখে কিছু বলল না, শুধু অল্প একটু ঘাড় নাড়ল। ছেলে বৌমার মামলায় শ্বশুর ঠাকুরও মুখ বুঝেই রইলেন। খেতে খেতে যদুর গলায় লাগলো। বিষম খেয়ে কাশির দমক উঠল। পাশে বসে কনক মুচকি হাসল। শাশুড়িকে জিজ্ঞেস করল, মা, ওনার যে গলায় লেগেছে, জল এনে দেবো? শাশুড়ি বিরক্ত হলো। তুমি কি একেবারে কচি ছেলে নাকি বাপু? এটিও বলে দিতে হবে? হ্যাঁ, যাও শিগগির গিয়ে ঘটি করে জল নিয়ে এসো। ঠোঁটের কোণে অল্প হাসিটা লুকিয়ে কনক বলল, ও কি মা, এইমাত্র আপনার ছেলেই তো বলল যা করব, যেখানে যাব সব আপনাকে জিজ্ঞেস করে করতে। শুনে শাশুড়ির ভুরু কপালে উঠল। সে বুঝল এই মেয়েকে বশ করা সহজ হবে না। কনক জল আনতে গেল বটে, তবে ছুটে নয়, আস্তে আস্তে ধীর পায়ে, নববধূর পূর্ণ মর্যাদায়। যখন ফিরল ততক্ষণে কেশে কেশে যদুর চোখ লাল। সে হয়তো কিছু একটা বলতো, কিন্তু জলের ঘটিটা তার সামনে যেভাবে ঠকাস করে নামানো হলো, তাতে আর কিছু বলার সাহস পেল না যদু। রাতে ঘরের দৌড় দিয়ে কনক যখন শুতে এলো, দেখে যদু তখন জেগে খাটের উপর পা ঝুলিয়ে বসে তার দিকেই তাকিয়ে আছে। মুখখানা বেজার। বউকে যে কথা শুনিয়েছে তার অনুতাপ স্পষ্ট।
কিন্তু কি করে তা বলতে হয় সে তা জানে না। কনক কাছে যেতেই সে তার হাতটা ধরতে চায়, হাত ছাড়িয়ে দূরে সরে যায় কনক। অমন রাগ করলে হয়? দেখো দেখি, আরে আমি তো ওভাবে বলিনি। উত্তর দেয় না কনক। মেঝেতে একটা তালাই পেতে খাট থেকে বালিশটা টেনে এনে শুয়ে পড়ে মাটিতে। যদু ওভাবেই পোকার মতো তাকিয়ে থাকে। বন্ধ ঘরের বাতাসে তাল পাখার খড়খড় শব্দ, তার সাথে মিশে নববধূর হাতের চুড়ির ক্ষণক্ষণ। কারোর মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ ওভাবেই নীরব থাকার পর অল্প গলা ঝাড়ে যদু। আরে রাগ করে অমন করতে আছে? হ্যাঁ, ঘরের বউ মাটিতে শুলে কি হয় জানো না? মা লক্ষ্মী যে মুখ ফেরান সে ঘর থেকে। লক্ষ্মীটি, অমন করো না। আরে মা তো তোমার ভালোর জন্যই বলেছে। আর তাছাড়া আমার কি কোনো চিন্তা হয় না তোমার জন্য? হ্যাঁ বলো তো। এইবার কনক ঘাড় ঘোরালো। আমি বুঝি কচি খুকিটি? গেছি তো খালি একটু পুকুর ঘাটে, তা নিয়ে বাড়ি শুদ্ধ লোকের এত কথা? আপনি অবধি আমায় কথা শোনাতে ছাড়লেন না। আরে যে সে পুকুর নয়, ও যে ক্ষয়ের দিঘি। নতুন বউ বিয়ে হয়ে আসার পর দিনই কোথায় গেছে না পাটোয়ারিদের পুকুরে। গাঁ শুদ্ধ লোক জানতে পারলে কি ছিচি পড়বে তা জানো? আরে ও জায়গা যে ভালো নয়। কেন, কি আছে ওখানে? কি নয় বলো? কে? নরুর বউ মরেও শান্তি পায়নি। অত পাপ ধম্মেশ হয়? তার ভূত এখনো ঘুরে বেড়ায় ওই বাদারে। শুনে কনক ফিক করে হেসে ফেলে। ওসব ছেলে ভোলানো গল্প আমায় শুনিয়ে কাজ নেই। তার চেয়ে বলেই দিন না যে মায়ের সামনে আপনার কথা চলে না। আমিও না হয় আর কিছু বলবো না। তুমি ভুল বুঝছো বউ। আসল কথা তুমি কিছুই জানো না, তাই এমন বলছো। ওই পাটোয়ারিদের পুকুর ঘিরে কত কাণ্ড তুমি জানো? না বললে কি করে জানবো? সকালে জিজ্ঞেস করেছিলাম আপনার বোনকে, সে তো ভয়েই অস্থির, কিছুই বলল না। ভয় পাওয়ারই তো বিষয়। এমন কাণ্ড 7 গাঁয়ে এর আগে কেউ দেখেছে কখনো? আমার ঘুম পেয়েছে, আসল কথা কিছু থাকলে বলুন, নয়তো আমি ঘুমালাম। আহা, আবার রাগ করে। আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু তার আগে একটা কথা দাও। কি কথা? তুমি আর কখনো একা যাবে না ওই ক্ষয়ের দিঘির ঘাটে, কথা দাও। আচ্ছা বেশ, যাব না। এবার বলুন। অল্প গলা ঝাড়ে যদু, তারপর বলতে আরম্ভ করে। হ্যাঁ বলছি। তা ও পাড়ার গোসাইদের নরু আমার সেই ছেলেবেলাকার বন্ধু ছিল। আমার মতো মুখ্য সূক্ষ্ম নয়, লেখাপড়া জানতো। কলকাতার কলেজ থেকে বিএ পাস দিয়েছিল। গেল বছর ফাগুনে একটা ওই ফুটফুটে বউ বিয়ে করে আনলো। তোমার চেয়ে কম বটে, তবে তাও সুন্দরী। তা সেই বউয়ের শখ হলো পাটোয়ারি রাজবাড়িতে চড়ুইভাতি করবে আর কি। হ্যাঁ, তা আমরা সবাই বারণ করলাম, যাস নি ওখানে। ওই সিং দরজা খুলে একবার যে ঢোকে সে আর বাইরে আসে না। কিন্তু আমাদের কথা শুনলো না তো। লেখাপড়া শিখেছে, ওসব ভূত প্রেতের কথা মানবে কেন? গেল সবাই মিলে, চড়ুইভাতিও হলো। কিন্তু তার 2 দিন পর থেকে এই বউটার চাল চলন কেমন যেন বদলে গেল। সে আর ঘরে থাকতে চায় না, ফাঁক পেলে বেরিয়ে যায়। ওই গিয়ে বসে থাকে ওই ক্ষয়ের দিঘির ঘাটে। বিকেল ফুরিয়ে সাঁঝ নামে তবু ফিরতে চায় না ঘরে। একদিন ওই দুপুরবেলা ঘরে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে সে চুপি চুপি রান্না করে ঢুকলো। ভাত, তরকারি, মাছের ভাজা মুড়ো সব পরিপাটি করে গামছায় বেঁধে বেরিয়ে গেল ঘর থেকে। গোসাইদের একটা মুনিশ তাকে বাজারের দিকে যেতে দেখেছিল। সেই ঘরে এসে খবর দেয়। সঙ্গে সঙ্গে নরু বেরিয়ে যায় লোকজন নিয়ে। গিয়ে দেখে ঘাটের ধারে কাঁঠাল গাছটার তলায় গামছাটা পাতা, তার উপরে ওই ভাত তরকারি সব হাত খাওয়া পড়ে আছে। মাছের মুড়োটা একবারে শেষ। আর ঠিক তার পাশে বসে নরুর বউ কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। প্রথমটায় ব্যাপারটা কেউ ধরতে পারে না, কিন্তু তারপরে গোটাটা বুঝতে পেরে তাদের পায়ের তলার মাটি একবারে সরে যায়। নরুর বউ কথা বলছে শুননে, কেউ কোথাও নেই। খাবারটা যে খেয়েছে তাকে চোখে দেখা যায় না। বলেন কি? তারপর?
তারপর তারপর ওই সেদিন সন্ধ্যায় ফেরার পরে বাড়িতে তুমুল অশান্তি হলো। বউকে 2-4 ঘা ওই চর্চাপাড়িও মারল নরু, কিন্তু তবুও সে কিছুতেই বলল না খয়ের দিঘির ঘাটে সে কার সাথে দেখা করতে যায়। রাতের বেলা নরু তাকে ঘরে খিলে আটকে তালা বন্ধ করে রাখলো, কিন্তু পরদিন সকালে দোর খুলতে সবাই দেখলো ঘর পুরো ফাঁকা, কিচ্ছু নেই। খালি মেঝের উপর খোলা পড়ে আছে নতুন বউয়ের হাতের শাঁখা নোয়া এইসব। চারিদিকে খোঁজ পড়ে গেল। শেষে খয়ের দিঘির ঘাটে গিয়ে দেখে ওই যে কাঁঠাল গাছটা, তারই একটা ডাল থেকে গলায় দড়ি বাঁধা ঝুলছে নরুর বউ। মুখে হাত চাপা দেয় কনক। সে কি কথা? সেখানেই শেষ নয়, আরো অনেক কাণ্ড। নরুর মা বাপ তো বেজায় খুশি, অবয়া বউ বিদে হয়েছে, ছেলে নতুন করে বিয়ে দেবে। কিন্তু নরু বেচারা দমে গেল। বউটাকে তো সে ভালোবাসতো। নতুন সম্বন্ধ একটা এলো, কিন্তু তার সেটায় মত নেই। ঘরে জোর ঝামেলা কি জানি কি হলো, নরু এক রাত ঘর থেকে চলে গেল। আর সেই রাতেই ঘটল কাণ্ডটা। পরদিন সকালে গাঁ শুদ্ধ লোক দেখলো নরুর মা পড়ে আছে উঠোনে, মাথাটা মুচড়ে ঘুরিয়ে দিয়েছে কেউ, চোখগুলো একবারে ঠিকরে বেরিয়ে এসছে। বাপেরও একই অবস্থা, একখানা কাঁচা বাঁশের ছড় তার বুক এফোড় ওপর করে গেঁথে আছে মাটিতে। নরুর একটা ছোট ভাই ছিল, তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। শেষে দেখা গেল গলায় দড়ি বাঁধা শিও ঝুলছে কুয়োর ভেতর, পা দুটো জলে ডোবা, শুধু ওই মাথাটা জেগে আছে উপরে। 2 দিন বাদে গাঁয়ে ফিরে নরু যখন সব জানলো, সে কেমন যেন পাগল হয়ে গেল। তার মরা বউ যে তাদের উপর শোধ তোলার জন্য এসব কাজ করেছে তাতে আর কোনো সন্দেহ রইল না। তারপর থেকে সবাই ভয় পায়। পাটোয়ারি রাজবাড়ির বদনাম তো ছিলই, সেই বহুকাল থেকেই ছিল, কিন্তু এই ঘটনার পর কেউ আর ওই পুকুর ঘাটে যায় না। লোকে বলে পাটোয়ারি ঠাকুরের ভূত নাকি এখনো ওই খয়ের দিঘির জলে নাইতে আসে। হ্যাঁ, কনকের বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠল। খয়ের দিঘির কালো জলে একটা লোককে স্নান করতে সে তো আজই দেখেছে। সুঠাম দেহ, ফর্সা গায়ের রং, সাধারণ গ্রামবাসীর মতো তো একেবারেই নয়। দিনের আলোয় সে কি তবে ভূত দেখল? আর নিচে শুতে সাহস হয় না তার। মেঝে থেকে বালিশটা তুলে উপরে খাটে গিয়ে শোয়। যদু বউয়ের আরো কাছে ঘেঁষতে চায়, কিন্তু অন্য পানে মুখ ফিরিয়ে নেয় কনক। তার কাজল টানা চোখ দুটো বন্ধ হয় বটে, তবে ঘুমে নয়, হতাশায়। পরদিন সকালবেলা ঠাকুমা তুলসী মঠ থেকে ফিরে দোতলার দাওয়ায় বসে হরিনাম জপছিল। পান সাজার সরঞ্জাম নিয়ে ঢুলু ঢুলু চোখে কনক গিয়ে বসলো তার কাছে। ঠাকুমা মুখ তুলে চাইল। কিলো দিনের বেলায় চোখ দেখি বন্ধ, আচরিতে ঘুম হয়নি বুঝি? আলতো ঘাড় নাড়ল কনক। মাঝরাতে অমন ভূত প্রেতের গল্প বললে কার ঘুম আসে শুনি? ও এই ব্যাপার তো বরের সাথে ভালোই পট হয়েছে দেখছি। রাত জেগে জেগে গপ শোনা হচ্ছে। তা কোন ভূতের গপ শুনলি শুনি? মেচো ভূত নাকি শিং ভূত? রাজবাড়ির ভূত। শুনেই ঠাকুমার হাসি মুখটা কেমন যেন চুপসে গেল। চোখ দুটো সরু করে জিজ্ঞেস করল, ওই রাজবাড়ির কথা যদু তোকে কি বলেছে শুনি? বলেছে ওদের নাকি ভূত থাকে, সে নাকি নাইতে আসে ওই খয়ের দিঘির জলে। আমার ভূতে ভয় নেই, আমি জানি সব মিছে কথা, যাতে আর না যাই ওদিকে তাই বলেছে। কিন্তু তাই বলে মাঝরাতে ওসব বললে ভয় করে না বলো তো? ভয় করার ইচ্ছু কথা বাসা, ওই সব যে মিছে কথা নয়, সবে সত্যি, সব আসল। পানের পাতায় চুন লাগাচ্ছিল কনক।
পাতাটা মুড়ে ঠাকুমার হাতে দিয়ে বলল, সত্যি কথা মানে? ধুর, কি যে বলো না, ভূত আবার হয় নাকি? হাত বাড়িয়ে পানটা নিল ঠাকুমা। সেটার দিকে একবার চেয়ে পাশে নামিয়ে রাখল, খেলো না। চোখ দুটোর তলায় তার ভাঁজ পড়া গালে অল্প কোঁচ পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সে অনেক যুগ আগের কথা বাছা। এ গায়ের হাল তখন এমন ছিল না। বর্ধমানে তখন পাটোয়ারি রাজাদের পাট। এই আমলা পোতা ছিল তাদের খাস তালুক। সময়টা তখন ভালো ছিল না। নবাবী সেনাদের অত্যাচার তো রোজ দিন লেগেই ছিল। তার উপর দেশে বর্গি পড়ল। বড় বড় রাজারা সব সে দিয়ে গেল ভয়। সোনা দানা যার যা ছিল কুড়িয়ে বাড়িয়ে পাট্টারি গোটাতে লাগলো তারা। বর্তমানের রাজাও তার অর্ধেক রাজপাট তুলে নিয়ে চলে এলেন এই আমলা পোতায়। ওই রাজবাড়ি তখনকারই তৈরি। একদিকে কিরাত নদী আর অন্যদিকে বিরাট মাথা চাকলার জঙ্গল। মাঝখানে এই খাস তালুক আমলা পোতা। বর্গিরা লুট করবে কি, তারা যে কিছু খুঁজেই পেল না। ফলে বর্ধমানের রাজা সে যাত্রায় পিছে গেলেন। কিন্তু কৃষ্ণনগর বাঁচল না। সেথায় বিশাল যুদ্ধ লাগলো। শয়ে শয়ে মানুষ মরতে লাগলো রোজ। বর্তমানের রাজা তখন তার ছোট ছেলে বীর সুন্দরকে সেপাই শান্তি নিয়ে পাঠালেন কৃষ্ণনগর রক্ষে করতে। বীর সুন্দর ছিলেন পাকা যোদ্ধা। তরবারিতে তার জুড়ি নেই কোথাও। কিন্তু ওই হাড় কাটা বর্গিগুলোর সাথে পারবে কেন? হায় রে, বুকে তীর লেগে এসে জখম হলো। আয় মরো মরো অবস্থা, জানটা যায় যায়। তা লোকেরা তাকে তুলে যেদিন ওই পোটোর বাড়িতে নিয়ে এলো, সেদিন ছিল অমাবস্যা। বাইরে তখন খুব ঝড় জল। ঘরের ভিতরে একটা আধমরা লোক রক্তারক্তি পড়ে গোঙাচ্ছে। পোটোর মেয়ে অল্প স্বল্প জড়িবুটি জানত। সেই মেয়ে তার ঘায়ে মলম করলো। অনেক সেবা যত্ন করলো তার। একখানা শালুর পান রোজ নিজে হাতে ছেঁচে খাওয়াতো। তত্ত্বার্থী পেয়ে দেখতে দেখতে বীর সুন্দর সেরে উঠল। পোটোর মেয়ের সাথে খুব ভাব জমল তার। মেয়েতে নিজে হাতে তাকে পট আঁকতে শেখালো। শিবকালী পট, রাধা কেষ্টর পট, আরো কত কি। তারপর একদিন দুপুরবেলা মেয়েটা যখন তাকে পান দিতে এলো, তার হাতখানা খপ করে ধরে ফেলল বীর সুন্দর। কাছে টেনে জিজ্ঞাসা করলো, বিয়ে করবে আমায়? আমার বউ সেদে যাবে আমার সাথে? মেয়ে বেচারির তো
খুশিতে হুঁশ হারাবার জোগাড়। তার বাপও বাদ সাধল না, কিন্তু একখান সমস্যা বাঁধল। সাধারণ পটর ঘরের মেয়ে, তার মেয়ে হচ্ছে কোথায় না বর্ধমানের রাজবাড়িতে। এ খবর ছড়ালে চারিদিকে যে হই হই পড়বে, লোক জানাজানি হবে, বিপদ হতে পারে। তাই ঠিক হলো মেয়েটাকে নিয়ে যাওয়া হবে আমলাপোতার রাজবাড়িতে। সেখান থেকেই হবে। পরদিন সকাল হতেই পালকি চললো আমলাপোতার দিকে। অত দূরের পথ, পৌঁছতে হবে রাতের আগে। বেয়ারারা ছুটছে, কানে আসছে তাদের একটানা সুর। বীর সুন্দর ঘুমিয়ে গেছিল। ঘুম যখন ভাঙলো, খিড়কি দিয়ে মুখ বাড়িয়ে দেখলো সে, আর দেখে যেন আটকে উঠল। পথে এখনো 4 কোষ পাখি, সামনে মাথা কাচলার বিরাট জঙ্গল। বেয়ারারা আর এগোতে চায় না। সাথে যে 2জন সেপাই ছিল, তারাও দোনামোনা করে। শেষে ঠিক হলো জঙ্গলের বাইরেই রাত কাটানো হবে। কাঠ থেকে পালকি নামালো তারা। কাঠ কুটো সব জড়ো করে আগুনও জ্বালানো হলো। আর সেইতেই কাল হলো। চুপি চুপি বেরিয়ে গেলে হয়তো কেউ নজর করতো না, কিন্তু আধার বনে ওই আগুনের আলো অনেক দূর অব্দি দেখা যায়। রাত যখন গভীর হলো, দূরে গাছপালার ফাঁক দিয়ে শোনা গেল তাদের হাঁক। ডাকাত পড়েছে দেখে বেয়ারারা তো আগেই ভেঙেছিল। সাথে সেপাই 2 পাট্টারি গুটিয়ে পালালো। ডাকাতের সামনে তরবারি হাতে একা দাঁড়ালো বীর সুন্দর, কিন্তু বেশিক্ষণ টিকল না। তাকে ঘায়েল করে গায়ে সোনা দানা যা ছিল ডাকাতেরা সব তুলে নিল। কিন্তু কেন জানি তারা পালকিতে ঢুকলো না। সেইটি যে বিয়ের পালকি, ভেতরে যে বউ থাকতে পারে, এইটি তারা ভাবতেই পারেনি। ফলে মেয়েটি সে যাত্রায় বেঁচে গেল। পালকি থেকে সে যখন বেরোলো, দেখে বীর সুন্দর মাটিতে পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। মুখে বিড়বিড় করে কি যেন বলছিল। মেয়েটা কান পেতে শুনল। তারপর ডিবে থেকে একখান পান বের করে তার মুখে দিল। আর সেই যে দিল, সেই শেষ। তারপর আর একটাও নিঃশ্বাস পড়েনি তার। শালুরি পান খেতে বড় ভালোবাসত গো। কনক এতক্ষণ বিভোর হয়ে শুনছিল। চোখের কোনায় জল এসেছিল তার। বলল, তারপর তারপর কি হলো? তারপর অমাবস্যা রাতে সেই যে বেঘরে পানটা গেল, আর মুক্তি পেল না বীর সুন্দর। তার ঘরে খবর দিল না কেউ। ফলে বিধি নিয়ম কিয়া কর্ম কিছুই তার হলো না।
লোকে বলে ওই রাজবাড়ির বাগানে তার ভূত নাকি আজও ঘুরে বেড়ায়। তাই বলি তো ভয় আর কেউ যায় না ওদিকে। আর সেই মেয়েটা, সে তো বেঁচে ছিল, তার কি হলো? ঠাকুমা হাসল। সে তার কথা তো কি যেন বলতে যাচ্ছিল ঠাকুমা, কিন্তু পিছন থেকে শাশুড়ির গলা পেয়ে তাকে থামতে হলো। বলি, সকাল থেকে দাওয়ায় বসে গল্প শুনলেই হবে? কাজকর্ম নেই গো? বেলা হতে চললো, এখনো চাল বাঁচা বাকি। সব কাজই কি আমার একার? শুনেই কনক জিভ কাটল। এই যা, দেখেছো কত দেরি হয়ে গেল। এখন যাই, হ্যাঁ, বাকিটা কিন্তু পরে এসে শুনবো। ঠাকুমা হাসি মুখে ঘাড় নাড়ল। পাশে রাখা পানটা তুলে লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করতে করতে চলে গেল কোথায়। কনকও উঠে গিয়ে মন দিল ঘরের কাছে। বেলা গড়িয়ে দুপুর হয়ে এলো। খাওয়া দাওয়ার পর্ব সেরে শ্বশুর ঠাকুর দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। ওদিকে রান্নাঘরের উঠোনে শাশুড়ির সাথে বসে যাতাই গমের আটা কুটছিল কনক। হঠাৎ বলু কোত্থেকে ছুটতে ছুটতে এলো। সে বাড়ির মুনিশ, এই বাড়িতেই থাকে, কিন্তু এই কি অবস্থা তার! মুখখানা চুন, গায়ে মাথায় ধুলো, হাঁপানির চোটে কথা সরছে না মুখ দিয়ে। কোনো মতে দম টেনে বলল, মালিক ঠাকুর, বিপদ হয়ে গেছে মালিক ঠাকুর। ঠাকমা ঠাকমা ওই বনে পড়ে আছে। শুনে উদমরল আঁতকে উঠল। বলিস কি রে? বনে পড়ে আছে মানে? কোন বনে? এই এক্ষুনি তো গেল তুলসী মঠের দিকে। না না, তুলসী মঠ নয় গো ঠাকুর, রাজবাড়ির বনে, পুকুর পাড়ে ওই মূলতলের ঘাটের কাছে। জনা কয়েক লোককে নিয়ে উদমরল সঙ্গে সঙ্গে ছুটল রাজবাড়ির দিকে। গিয়ে দেখে বাইরের ভাঙা পাঁচিলের ধারে যে মরা মোল গাছটা, তার তলায় হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে আছে ঠাকুমা। ঠিক পাশেই খোলা পড়ে আছে তার বড়ই সাধের পানের টিপেটা। একজন ঝুঁকে পড়ে তার নাড়ি টিপে দেখল, তারপর ঘুরে তাকিয়ে ঘাড় নাড়ল। প্রাণ আর নেই, কিন্তু শরীরটা তখনও গরম। উদমরল বিড়বিড় করতে লাগলো, মা এইখানে এত দূরে এলোই বা কেন? কোনোদিন তো আসে না। আরে বলো, তুই দেখেছিস কিছু? না ঠাকুর, আমি দেখিনি কো, কিন্তু ওই কেষ্ট বলছিল সে তারে ওখানে দাঁড়ায় কার সাথে কথা বলতে দেখছে। কেষ্টকেও ডেকে এনে জেরা করা হলো, কিন্তু সেও কিছু বলতে পারল না। সে খালি ঠাকুমাকে দেখেছে মূলতলায় দাঁড়িয়ে পানের বাটা থেকে পান বের করে কাকে যেন দিতে, কিন্তু কাকে দিচ্ছিল সেটা সে দেখেনি। নানা লোকে নানা রকম মত দিল। মধু মাস্টার বলল, উদো ঠাকুর, এবার বয়সকালে এমন হয়, মানুষ কি করে কি বলে তা ঠিক থাকে না। আর মাথার উপরে রোদটাও তো কম পড়েনি, ওই করেই হয়তো কিছু একটা। তুমি চিন্তা ভাবনা করো নি বেশি, মুখ হাত ধুয়ে ঘরের দিকে যাও, তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করছি। যাও। ঠাকুমাকে নিয়ে যখন তারা ঘরে এলো, ততক্ষণে বিকেল ফুরিয়েছে। অন্ধকার হচ্ছে একটু একটু করে। উদমরলের ঘর থেকে শোনা যাচ্ছে কান্নার রব। সব থেকে বেশি কেঁদেছিল সেদিন কনক। মাত্র কয়েকদিনের পরিচয়, তবুও তার মধ্যেই ঠাকুমা কেমন যেন একটা গভীর দাগ কেটেছিল মনে। কোঁচ পড়া গাল দুটোই ওই সরল হাসি, আদর করে পাশে বসিয়ে খুনসুটি, অমনটা আর কেউ করবে না। তার মতো মানুষ আর একটিও নেই এই ঘরে। যাবার বেলায় বলে গিয়েছিল বাকি গল্পটা নাকি এসে বলবে, সেটা আর বলা হলো না। মুখে ঘি হলুদ মাখিয়ে
মায়ের পায়ে শেষবারের মতো মাথা ঠেকালো উদমরল। হরিনামের বোর্ড উঠল। দেহ কাঁধে নিয়ে মাটিতে খই ছড়াতে ছড়াতে শ্মশান বন্ধুরা চলল ঘাটের দিকে। পিছন পিছন চলল কালু। তুলসী মঠ থেকে ফিরে তাকে রোজ একখানা বাতাসা দিত ঠাকুমা। তার শেষ যাত্রায় আজ লেজ গুটিয়ে সেও চলছে। ওই যে রাজবাড়ির বাগান, তার পেছন দিক দিয়ে বয়ে গেছে কিরাত নদী। তার পারে শ্মশান ঘাট। সেখানে গিয়ে কাঠখুটো জড়ো করে আগুন করলো তারা। অনেকক্ষণ জ্বলল সেই আগুন। প্রায় মাঝরাতে আঁচ যখন নিভে এলো, চিতায় জল ঢেলে কলসি ভেঙে ফিরে এলো সবাই। শ্মশান বন্ধুরা কেউ নজর করল না, কিন্তু কালু ঠিকই দেখতে পেল জিনিসটা। ঝোপটার পানে মুখ ঘুরিয়ে দুবার ডাকলো কালু। ফর্সা গায়ে পইতে পড়া, ঝোপের ফাঁকে দাঁড়িয়ে আছে সে। হাতের বাজুবন্ধটা চকচক করছে চাঁদের আলোয়। এরপর কেটে গেল অনেকগুলো দিন। বিয়ের জমক তো আগেই মিটেছিল। আস্তে আস্তে ঠাকুমার চলে যাওয়ার শোকটাও মিলিয়ে এলো। প্রতিদিন সকাল হয়, দুপুর হয়, দিন গড়িয়ে বিকেল নামে, তারপর আসে রাত। চাষির ঘরে আধার নামে দ্রুত। সাত তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে সবাই। কনক একটু দেরি করেই শুতে যায়। বয়স কম হলে কি হবে, সে বাড়ির বউ, দায়িত্ববোধ আছে তার। আরো অনেক কিছুই আছে, যেমন একটা সচ্ছল সংসার, টুকটাক শখ আহ্লাদ মেটাবার স্বাধীনতা। কিন্তু এসবের পরেও একটা মোক্ষম জায়গায় সবটাই যেন ফাঁকা। যেটা নেই তার কথা বলাও চলে না কাউকে। যদু বউয়ের কাছে ঘেঁষতে চায়, কিন্তু তাতে লাভ হয় না কোনো। ভিতরে ভিতরে সেও সব জানে, সব বোঝে, কিন্তু বলতে পারে না কিচ্ছু। অল্পক্ষণ পরেই ক্লান্ত কনক পাশে ঘুমিয়ে পড়ে। যদু খোলা চোখে চেয়ে থাকে সারা রাত। বউয়ের কাছে নিজেকে বড়ই ছোট লাগে তার, কিন্তু বড় সাজার ক্ষমতাও যে নেই। বড়ই যন্ত্রণার জীবন। দিনের শেষে বটতলার চৌরাহে তার তাস পেটানোর সঙ্গী যারা, বন্ধুর নববিবাহিত জীবন নিয়ে তাদের একটু বেশিই আগ্রহ। যদুকে নানান কথা জিজ্ঞাসা করে তারা। যদুও বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে। উল্টে তারা আবার যদুকে নতুন নতুন সব পরামর্শ দেয়। যদু মুখে কিছু বলে না, খালি শোনে, মুখে হাসার ভান করে, ঘাড় নাড়ে, তারপর মাথা নুইয়ে চলে আসে বাড়িতে। ওদিকে কনকও যখন বাপের বাড়ি যায়, তাকে নানান কথার জবাব দিতে হয়। বিয়ের এতদিন পরেও কেন ছেলেপুলে হচ্ছে না সে বিষয়ে তার মা তাকে প্রশ্ন করে, কিন্তু তার বলার মতো কিছুই থাকে না। ওদিকে বান্ধবীরাও তাকে ঘিরে নানা কথা জানতে চায়। তাকে তখন গুচ্ছের মিথ্যে কথা বলতে হয়। খুনসুটি চলে, হাসি ঠাট্টা চলে। তারই মাঝে মুখের নকল হাসিটা খুবই দক্ষভাবে ঢেকে ফেলে কনক। শ্বশুরবাড়ির লোক তাকে মোটের উপর ভালোই বাসে। শাশুড়ি মাঝে মধ্যে একটু খিটখিট করে বটে, কিন্তু সেসব গা সওয়া হয়ে গেছে তার। শ্বশুর লোকটা ভালো, বৌমাকে নিজের মেয়ের মতো স্নেহ করে। ওদিকে যদুও বউয়ের ওপর চোটপাট করে না কখনো। আর করবেই বা কি করে? কনকের ওই হাসি মুখটার দিকে তাকালেই সে যে সব রাগ ভুলে যায়। স্বামী স্ত্রীর দৈহিক সম্পর্ক তাদের মধ্যে নেই, কিন্তু বউকে বড্ড ভালোবাসে যদু।
স্ত্রীর পূর্ণ মর্যাদায় যথেষ্ট যত্নে রাখার চেষ্টা করে তাকে। মোটের উপর বিয়েটা হওয়ার পর থেকেই ঘরের হাল হিসেব অনেকটাই বদলেছে। উদো মোড়লের পরিবার যে গাঁয়ের আর 5টা ঘরের চেয়ে একটু হলেও আলাদা, আর সেটা যে একমাত্র কনকের জন্যই, তাতে সন্দেহ নেই কারোরই। গাঁয়ের লোক অবশ্য এ নিয়ে নানা কথা বলে। পিঠ চাপড়ে বাহবা দেওয়ার লোক যেমন আছে, তেমনি নিন্দে করার লোকেরও অভাব নেই। কেউ বলে, দেখো গো মোড়লদের ঘরে গিয়ে, ওইটুকু মেয়ে সব দিক সামলে কেমন ঘর আলো করে রেখেছে। অমন বউ আর একটিও আছে গায়ে? যারা তাকে ঈর্ষা করে তারা বলে, এই বয়সে অত ডিঙ্গিপনার কি আছে বাপু? বউ মানুষ, বউয়ের মতো থাক না ঘরে। বলি, লাজ লেয়াজ আছে কিছু? আজ অব্দি তো কখনো মাথায় গোমটা দিতে দেখলাম না কো। ওই জন্যই তো ঠাকুর মুখ ফিরিয়েছেন, কোলে ছেলে দেননি এখনো। কনক এসবে বেশি আমল দেয় না, কিন্তু তার শাশুড়ির মনে বড়ই কষ্ট। ছেলের 2 বছর বিয়ে হতে চলল, এখনো খুশির খবর এলো না ঘরে। এটা যেন মন থেকে মানতেই পারছে না সে। কুয়োঘাটে জল আনতে গিয়ে যখন কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোনো খবর টবর আছে নাকি তোমার বউয়ের? তখন সে লজ্জায় কিছু বলতে পারে না। মুখ ঘুরিয়ে কোনো মতে জবাব দেয়, না গো, কোথায় আর, সবই তো তেনার ইচ্ছে। তিনি যখন মুখ তুলে চাইবেন। বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। এসে কনককে নানা রকম খোঁটা দেয়। বলি, তুড়ি টোটকা, কবেজ গুনিন, অনেক কিছুই তো আছে। তোমার কি একটু মতি হয়নি গো, যে চিকিৎসা করিয়ে এর একটা বিহিত করি? এই বুড়ো মানুষ দুটোকে একটু শান্তি দিই। কিন্তু এত সবের পরেও কনক মুখ ফুটে কোনোদিনও কিচ্ছু বলে না। কোথায় কি বলতে নেই সে জানে। এমন করেই কাটছিল দিন। বছর ঘুরছিল আস্তে আস্তে। চৈত মাস পড়তেই গাজনের তোড়জোড় শুরু হলো। আমলাপোতার পাশের গাঁ হরচণ্ডীপুর। প্রতি বছর সেথায় শিবের গাজন হয়, চড়ক বসে, গজা জিলিপির দোকান পড়ে। লোকজনের ভিড়ে পুরো আমল বদলে যায় ছোট্ট গাঁটার। আমলাপোতার মোড়ল উদো ঠাকুরেরও সেথায় একটা বিশেষ নিমন্ত্রণ পড়ে। কেন তার কারণ আছে, কিন্তু এই পরম্পরা তার বাপের আমল থেকেই চলে আসছে। সেদিন বিকেলে মোড়লের ঘরের চৌপায়ে বসে ধুতির খুঁট থেকে পান সুপুরিখানা বের করলো বিধু চাটুচ্ছে। উদো মোড়লের হাতে দিয়ে বলল, উদো ঠাউর, তাহলে ওই কথাই রইল, চড়কের দিন সকাল করে পৌঁছে যেও, কিন্তু ভান ফোড়া হবে, সেটাই তো তোমার থা চাই চাই। আর তোমার ছেলে বউরেও বলো যেন তারা যায়। এ আমাদের গাঁয়ের একটা ঐতিহ্য, এসব না দেখলি কি আর হয়? উদো মোড়ল ঘাড় নাড়ল। তুমি চিন্তা করুনি ঠাকুর, আমি ঠিক সময় পৌঁছে যাব। আর তোমার ওই পটখানাও আমি আজই ঝেড়ে মুছে রাখছি। কাল সকালে দুজনকে পাঠিয়েও এসে নিয়ে যাবে। হাসি মুখে ঘাড় নেড়ে বিধু ঠাকুর চলে গেল। উদো মোড়ল হাঁক পারল, যদু, যদু, তোর বউকে নিয়ে দালানের কোটা ঘরটা একবার যা তো। পটখানা দেখবি মাদুরে মোড়া ওখানেই রাখা আছে। ধুলোবালি ঝেড়ি আস্তে করে পেড়ে আন দেখি। বাপের কথা শুনে যদু উপরে গেল। পিছন পিছন লণ্ঠন হাতে এলো কনক। কোঠা ঘরটা অন্ধকার। লণ্ঠনের লাল আলো পড়ছে মাটির দেয়ালে। এক কোনায় কতগুলো কলসি রাখা, তার উপর পুরু ধুলো জমেছে। কতকাল কেউ আসেনি কে জানে। অন্ধকারে কলসিগুলোর ফাঁক দিয়ে কি যেন একটা হুশ করে ছুটে চলে গেল। কনক ভয়ে যদুর আস্তিনটা চেপে ধরল। আহা, ভয় কি, ইঁদুর তো। এদিকটা এসো। পাশে সরে যায় কনক, তারপর তুলে ধরে লণ্ঠনটা।
যদু উপরে হাত বাড়িয়ে মাদুরে মোড়া পটটা আস্তে করে পেরে আনে। তারপর তার ভাঁজ খুলে মাটিতে মেলে দিতেই জিনিসটা দেখতে পায় কনক। নিখুঁত হাতে আঁকা শিবকালীর পট। গায়ে অনেক দিনের ধুলো, কিন্তু তেল রঙের উপর আলো পড়ে এখনো চকচক করছে সেটা। কনকের ঠোঁট দুটো অস্ফুটেই নড়ে। মুখখানি দেখো, যেন জ্যান্ত। এত সুন্দর পট এ কে এঁকেছে গো? যদুর গলাটা ভারী হয়ে আসে। ওই একজনই তো ছিল এই গায়ে যে এমন সুন্দর আঁকতে পারতো। কড়িমাটির টানে এমন করে ঠোঁট আঁকতো, মনে হতো যেন এক্ষুনি মুখ ফুটে কথা কইবে। প্রতি বছর গাজনে আমায় বলতো, যদু মেলা থেকে আমার জন্য ফিরফিরি আনতে কিন্তু ভুলিসনি। এবার আর কার জন্য ফিরফিরি আনবো আমি? ঠাকুমা? কনক চমকে ওঠে। ঠাকুমা এত সুন্দর পট আঁকতে জানতো? আর নয় তো কি, পোটর ঘরের মেয়ে সে। এগুন তার জন্মে পাওয়া। হরিচণ্ডীপুরের চড়কে প্রতি বছর এই পট যায়, এতেই তো পুজো হয়। বিদু ঠাকুর ওই যে বাবাকে পান সুপুরি দিয়ে নেমন্তন্ন করে গেল, সেও তো এরই জন্য। শুনতে শুনতে কনক কেমন যেন অন্য মনস্ক হয়ে গেল। প্রায় বছরখানেক আগে ঠাকুমার বলা সেই গল্পটা মনে পড়ে গেল তার। বীর সুন্দরকে মেরে সোনা দানা সব লুট করে ডাকাতরা পালিয়েছিল, কিন্তু পালকিতে বসা মেয়েটিকে তারা দেখতে পায়নি, ফলে সে বেঁচে যায়। তারপর কি হয় সে গল্পটা তার আর শোনা হয়নি। কিন্তু এ যে হুবহু মিলে যাচ্ছে। ঠাকুমাই তার মানে? আর কিছু ভাবতে পারে না কনক। অন্ধকার ঘরটায় দম বন্ধ হয়ে আসে তার। হাতের লণ্ঠনটা নামিয়ে সে ছোটে নিচে। তারপর চোখ দুটো বুজে কখন যে একপাশে নেতিয়ে পড়ে আর হুঁশ থাকে না তার। খানিক পরে জ্ঞান যখন ফেরে, দেখে মাথার কাছে বসে মুখে জলের ছিটে দিচ্ছে মল্লিকা। পাশে হাত পাখার হাওয়া করতে করতে শাশুড়ি মিটিমিটি হাসছে। মনে বড় আস তার, ঠাকুর বুঝি এতদিনে মুখ তুলে চাইলেন। চৈত মাসের শেষ দিনে হরচণ্ডীপুরের মাঠে চড়কের খুঁটি পড়ল। সকাল থেকেই ঘরে তোড়জোড় চলছিল। বেলা একটু বাড়তে ঘরের কুটুমও এসে পড়ল। বিয়ের পর ছোট্ট ছেলেকে নিয়ে গাজনে এই প্রথমবার বাপের বাড়ি এলো সরমা। কনকের সাথে ভাব জমাতে তার বেশি সময় লাগলো না। চায়ের কাপখানা তার হাতে দিয়ে কনক বলল, জামাইবাবু, আপনার জন্য বেশি করে চিনি দিয়েছি। এর হিসেব কিন্তু নেব বিকেলে। পুরো 1 সের জিলিপি খাওয়াতে হবে কিন্তু। চায়ের কাপে চুমুক দিয়ে জামাইবাবু হাসল। সে কি? মাত্র 1 সের? ও যে তোমার পেটের কোনায় হারিয়ে যাবে গো। আমি তো ভাবলাম মেলায় তোমার জন্য একটা আস্ত জিলিপির দোকানে খুলে দেবানি। কনক ঠোঁট ফোলালো। আহারে, আমি বুঝি খোকখোস? অত জিলিপি খেলে গায়ে পিঁপড়ে লাগবে যে। শুনে সবাই হো হো করে হাসলো। মজা ঠাট্টা করতে করতে বিকেল গড়িয়ে এলো। হাতে একখান ছোট্ট আয়না ধরে মাথায় সিঁদুরের টিপ পড়ছিল কনক। দৌড়ের কাছটায় দাঁড়িয়ে ধুতি ফতুয়া পরা যদু তাকিয়েছিল তার দিকে। বউটা বড়ই ভালো তার, সাজলে কি সুন্দর লাগে। তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছিল সে। পিছন থেকে জামাইবাবুর গলা পেয়ে ঘোর কাটল। ওই গো, চলো চলো, আর বেশি দেরি করলি এবার যে শ্বাস নামবে। আমলাপোতা থেকে হরচণ্ডীপুর বেশি দূরে নয়, ওইটুকু পথ হেঁটেই যাওয়া যায়। সবাই মিলে মেলায় গিয়ে যখন পৌঁছলো ততক্ষণে আধার নেমেছে। গজা জিলিপির দোকানগুলোতে ভিড় জমতে শুরু করেছে আস্তে আস্তে। আজ মেলার প্রথম দিন, তাই লোকের ভিড়টা একটু বেশি। গোটা মাঠ জুড়ে সারি সারি দোকান। হ্যারিকেন হ্যাচাকের আলোয় চারিদিক লাল। তারই মাঝে চার পায়ে দাঁড়িয়ে আছে বিশাল কাঠের চড়ক। সেটার তলায় গিয়ে দাঁড়ালো কনক।
তারপর অবাক চোখে উপর পানে চাইল। চড়কের এত বড় চাক সে বাপের কালে দেখেনি। পাশে ফিসফিস করে যদুর গলা। কি চাপবে নাকি এতে? লজ্জায় মুখ নামিয়ে নিল কনক। না ধুর, ওতে আমার মাথা ঘোরে। জামাইবাবু হাসলো। না না, মাথা ঘোরে টোরে নয়, আসল কথা হলো যে তোমার ভয় করে। আমার বয়ে গেছে ভয় পেতে। অমন চড়ক আমি বহু দেখেছি। আপনি চাপালে একবার কেন, দুবার চাপবো। বেশ তবে। কনক মুখ বাঁকালো। জামাইবাবু গিয়ে 5 জন লোকের 10 আনার টিকিট কেটে আনলো। তারপর চড়ক থামতেই গিয়ে বসলো বাক্সে। পাড়া গাঁয়ের দিকে বড় বউ একসাথে জড়াজড়ি করে চড়কে চাপবে, এর চল একেবারেই নেই। তাই একটা বাক্সে যদু বসলো তার বোন মল্লিকা ও সরমাকে নিয়ে, আর অন্য বাক্সে বসলো জামাইবাবু ও কনক। তাদের মাঝে সরমার ছোট্ট ছেলেটা। এদিকে নিচ থেকে সুর করে ভেসে এলো চালকের হাঁক। বাবুরা দিদিরা ভালো করি বসবেন, ভয় লাগলি পাশের জনরে জড়ায় ধরবেন। শুরু হতিছে সড়কের সড়ক, বিশ্ব সড়ক, হরিচণ্ডীপুরের পাঁচু গোপালের সড়ক। বলতে না বলতেই হাতলে পড়ল টান। চড়কের বিশাল চাকাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুরতে শুরু করল। চারিদিক থেকে নারী পুরুষের চিৎকার, কোনোটা ভয়ের কোনোটা উল্লাসের। তারই মাঝে ছোট্ট ছেলেটাকে কোলে আঁকড়ে জড়িয়ে ধরে আছে কনক। ভয় তার লাগছে, কিন্তু বলার উপায় নেই। বললে মান থাকবে না যে। মুখ নুইয়ে একবার নিচের দিকে তাকালো কনক। বাক্স এখন উপরে উঠেছে, গোটা গাঁটা দেখা যাচ্ছে সেখান থেকে। শুধু মেলার মাঝেই আলো, বাকি চারিদিক অন্ধকার। মানুষগুলো ছোট হয়ে কাঠ পিঁপড়ের মতো কিলবিল করছে নিচে। হঠাৎ মাথাটা কেমন করে উঠল। চোখের সামনের সমস্ত আলো যেন হঠাৎ নিভেই আবার দপ করে জ্বলে উঠল। ভয়ে পাশে মুখ ফেরালো কনক, আর দেখা মাত্রই চমকে উঠল। এ কে? এ তো জামাইবাবু নয়। আর বটু, সে গেল কোথায়? সে তো কোলেই ছিল। ঠিক পাশেই যে বসে, তার অবয়ব কিন্তু স্পষ্ট নয়, কেমন যেন ধোঁয়াটে। কিন্তু তার মধ্যেই বোঝা যায়, তারই মধ্যে কেমন যেন স্পর্শ গায়ে লাগে। বলিষ্ঠ হাতটা আস্তে আস্তে এগিয়ে আসছে কনকের দিকে। হাতের বাজুবন্ধ চকচক করছে হ্যাজাকের লাল আলোয়। এ তো সেই লোক, খয়ের দিঘির কালো জলে দাঁড়িয়ে সেদিন। ঘাড় ঘুরিয়ে একবার তার মুখখানার দিকে চায় কনক, কিন্তু বুঝতে পারে না কিছুই। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে, চেষ্টা করেও নড়তে পারছে না সে। কিন্তু কই, ভয় লাগছে না তো, বরং ভালো লাগছে তার। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, শক্ত হাতের ছোঁয়া কাঁধ পেরিয়ে চুলের ফাঁক দিয়ে ছড়িয়ে পড়ছে সমস্ত গায়ে। এই ছোঁয়াই তো সে চেয়েছে, রাতের পর রাত জেগে কামনা করেছে তো এরই। ক্লান্ত দিনের শেষে পুরুষের ছোঁয়া। আর হুঁশ থাকে না কনকের, চোখ বুজে এলিয়ে পড়ে লোকটার গায়ে। চোখ যখন খোলে, ততক্ষণে গোটা গা, মাথা, মুখ ঘামে ভিজে সব সোপে। চড়কটা থেমে গেছে অনেকক্ষণ। জামাইবাবু কোনো মতে সোজা করে ধরে আছে তাকে। সামনে ক্রমাগত চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে যদু। কি গো, কি হয়েছে তোমার? শরীর খুব খারাপ লাগছে নাকি? তারপর ধীরে ধীরে মিটিমিটি চোখ মেলে চায় কনক। তারপর আলতো করে ঘাড় নাড়ে। না, কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। বললেই হলো, এখনো কথা সরছে না মুখ দিয়ে। একটু জল খাবে? হ্যাঁ। জামাইবাবু পাশের দোকান থেকে ঘটি করে জল এনে দিল। বলল, আমার তোমার বলাই ভুল হয়েছে। আরে তোমার যে সড়কে উঠলে কষ্ট হয়, গা মাথা ঘোরায়, সেটা তুমি আগে বলবা তো। হ্যাঁ,
অমন জানলে আমি চাপতে দিতাম কখনো? হ্যাঁ, এখন দেখো দেখি এই শরীর নিয়ে অতটা পথ হেঁটে যাবে কি করে? হেঁটে যেতে হলো না, একে ওকে ধরে একখান গরুর গাড়ির ব্যবস্থা করা হলো। ঘরে ফিরে যদুর মা শুনল সবটা। সে মনে মনে বেজায় প্রফুল্ল হলো। লক্ষণ ভালো, জল ঠিক দিকেই গড়াচ্ছে। ঠাকুর সত্যিই মুখ তুলে চেয়েছেন। এরপর গাজনের পর্ব ফুরিয়ে আসতে বেশি সময় লাগলো না। ঘরের কুটুমরা বিদায় নিল। শুরু হলো আবার সেই গতানুগতিক জীবন। বৈশাখের ভরা গ্রীষ্মে গ্রাম বাংলার দুপুরগুলো কেমন যেন থমকে যায়। চাষবাসের কাজ তেমন থাকে না, ফলে ছেলে ছোকরার দল গায়ের পরতলায় এসে তাস পেটায়। ওদিকে ঘরের মহিলারা আবার খেজুর পাতার তালাই বুনতে বুনতে নিজেদের মধ্যে নানা রকম গল্প জোড়ে। যার ঘরের যত হাড়ির খবর সব বেরিয়ে আসে এই আসরে। মোড়লদের চরকে ওঠার খবরটাও চাপা রইল না। কুরুষে সুতো পড়াতে পড়াতে বেনে বউ কথাটা পেরেই বসলো। বলি, মোড়ল গড়ের খবর কিছু শুনেছ? উদো ঠাকুরের জামাই আর বৌমা দুজনে একসাথে চেপেছিল নাগরদোলায়। হ্যাঁ, বলো কি গো? তারপর? তারপর আর কি, যা আবার তাই হয়েছে। অজ্ঞান হয়ে যাবার বান করে সেই কি জড়াজড়ি কাণ্ড! চি 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 চি। ও মা, সে কি কথা গো? বাড়িতে জানে? জানলেই বা কি হবে? ওই ডেপো মেয়ে ছেলের মুখের ওপর কথা কইবে সে মুরদ আছে কারোর? চি 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 চি, রাধে গোপাল। এইসব কথা কনকের কানে ওঠে, কিন্তু সে আমল দেয় না বেশি। কেউ কিছু বললে সে এমনভাবে হেসে উড়িয়ে দেয় যেন কিছুই হয়নি। ঘরের লোকও এসব নিয়ে বেশি মাথা ঘামায় না, কিন্তু এতদিনের পরেও ওই একটা জিনিস কিছুতেই ভুলতে পারেনি কনক, ওই স্পর্শটা। সেদিন ফেরার পর থেকেই একদিন একদিন করে শরীরের বদলটা লক্ষ্য করেছে সে। রাতে আর ঘুম আসে না তার। ওই অচেনা হাতের স্পর্শ আবার পেতে শরীরটা কেমন যেন ছটপট করতে থাকে তার। জীবনটা একরকম খালি খালি কাটছিল। একদিন বিকেলে যদু শহর থেকে ফিরতেই তার কাছে আধো গলায় আবদারটা করলো কনক। শুনুন না গো, বলছি আমার জন্য হাট থেকে একটা টিয়া পাখি এনে দেবেন। যদু শুনে অবাক। টিয়া পাখি? বোঝো কাণ্ড। তা টিয়া পাখি দিয়ে তুমি কি করবে? কেন, পুষবো। তাকে কথা শেখাবো, পাকা পেয়ারা খাওয়াবো, রাধাকৃষ্ণের নাম পড়াবো। এনে দিন না একটা। আচ্ছা বেশ, সে না এনে দেবো, কিন্তু বড় টিয়া পাখি তো কথা শিখবে না। তার জন্য ছোট ছানা চাই, আর সে তো মেলে সেই শীতকালে। এখন পাবো কোথায়? ওসব আমি জানি না, আমার একটা চাই। আপনি তো রোজ সকাল করে বেরিয়ে যান, তারপর গোটাটা দিন আমি একা। একটা পাখি থাকলে ওর সাথে বেশ একটু সময় কাটবে। কনক সাধারণত যদুর কাছে কিছু চায় না। আজ অনেকদিন বাদ একটা আবদার করলো। এই আবদার রাখতেই হবে। পরদিন সকাল থেকেই শুরু হলো টিয়া পাখির খোঁজ। যদু নানা লোককে ধরে জিজ্ঞেস করলো। যেসব রাখালেরা বনে বনে গরু চড়াতে যায় তাদেরকেও বলা হলো গাছে গাছে চোখ রাখতে। কিন্তু অনেক খোঁজার পরেও লাভ হলো না কোনো। আসলে পাড়াগাঁয়ের দিকে একখান টিয়া পাখির খোঁজ মেলা অত দুষ্কর নয়, কিন্তু সমস্যা হলো অন্য। মাঘের ভরা শীতে গাছের উঁচু কোটরে টিয়া পাখির ছানা জন্মায়। গরমকাল পড়তে পড়তে সেসব ছানা ডানা গজিয়ে উড়ে যায় কোটর থেকে, ফলে ধরা বড় মুশকিল। কনক প্রায় আশা ছেড়েই দিয়েছিল। হঠাৎ একদিন বিকেলে বলু এসে হাসি মুখে দাঁড়ালো। কোমরের গামছাটা খুলে মাথায় বাঁধতে বাঁধতে বলল, মালিক ঠাকুর, বৌদিদির জন্য এখন ভালো খবর আছে। উদো মোড়ল গোপ পাকালো। কি খবর রে? এই টিয়া পাখি পেয়েছি, তাও আবার একটা নয়, দুটো।
বলিস কি রে, কেউ খুঁজে পেল না, তুই পেয়ে গেলি? চোখ বটে তোর। তো কোথায় দেখলি শুনি? ওই তো রাজবাড়ির বাগানে, ওদিকটায় আজ গরু নিয়ে গেছিলাম, তখন দেখেছি ওই যে ওই দক্ষিণের বড় বড় শিমুল গাছটা আছে না, তারই ডগে। শুনে উদোমোড়ল কি যেন একটা ভাবলো, তারপর বলল, দেখিস বাপ, সাবধানে যাস, ওই দিকটা তো ভালো নয়, ঝোপঝাড় খুব। আর কাল আবার আমিও থাকছি না, যদুটাও যাবে কাছারি। তুই একা পারবি তো? সে তুমি চিন্তা করনি ঠাকুর, আমি ঠিক এনে দেবো। ছোট থেকে অমন জাম গাছ আম গাছ কত করি বেড়ালাম, বৌদিদির জন্য এইটুকু করতে পারবো না? উদোমোড়ল মাথা নাড়ালো, বলুও চলে গেল। পরদিন সকালবেলা খবরটা যখন কনকের কানে উঠল, তখন আর তার আনন্দ ধরে কে। বর্ধমানের বাজার থেকে তার জন্য বাঁশের খাঁচা এনেছিল যদু। সে সেটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পাখির ছানা এলে তাকে কি খাওয়াবে, কোথায় রাখবে, সব তোড়জোড় করতে লাগলো। ওদিকে বেলা গড়িয়ে দুপুর হতে চলল, বলুর দেখা নেই। সেই সাত সকালে বেরিয়েছিল সে, এখনো ফেরেনি। কাউকে যে একটা দেখতে পাঠাবে সে উপায়ও নেই। শ্বশুর ঠাকুর মল্লিকাকে নিয়ে ননদের বাড়ি গেছে, ওদিকে যদু গেছে বর্ধমানের কাছারিতে। বাগাল মুনিশরাও তো এতক্ষণে ভাত খেয়ে ঘুম দিয়েছে। কি করবে এখন? গুটি গুটি পায়ে দালান ঘরে গিয়ে কপাটটা ঠেলে আস্তে করে মুখ বাড়ালো কনক। দেখে তার মুখে হাসি ফুটল। ভিতরে মেঝের উপর একটা মাদুর পাতা, তাতে শুয়ে বেঘরে ঘুমোচ্ছে শাশুড়ি। ঘর গড়িয়ে নাক ডাকছে তার। হাতের তাল পাখাটা এখনো হাতেই ধরা। চুপি চুপি সে চলে আসছিল ঘর থেকে। হঠাৎ কি একটা যেন মনে পড়তেই থমকে দাঁড়ালো। ঘরে ঢুকে শাশুড়ির পানের বাটাটা খুলে সেটাই খুট করে কি নিল কে জানে, তারপর মুখে গামছা ঢেকে সোজা বেরিয়ে গেল পেছনের দৌড় দিয়ে। ক্ষয়ের দিঘির ঘাট পেরিয়ে রাজবাড়ির ভাঙা পাঁচিলটার কাছে গিয়ে যখন পৌঁছল, রৌদ্রের তাপ ততক্ষণে পড়তে শুরু করেছে। ঘাটের জলে কালো ছায়া নামছে, লোকজন কেউ কোথাও নেই। দূরে দালানের সুরকি খসা পোড়ো দেওয়ালটা দেখা যাচ্ছে। শ্যাওলা লেপা পাথরের ভাঙা থামগুলো দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। লোহার শিং দরজার সামনে গিয়ে দাঁড়ালো কনক। তারপর মাথার গামছাটা খুলে তাকালো চারিদিকে। বলু, এই বলু, কোথায় রে? এই দুপুর রোদে গাছতলায় ঘুমিয়ে পড়লি নাকি? এই বলু। এখান থেকে হাঁক পারলে ভেতর অব্দি শোনা যায়, কিন্তু কই কোনো সারা শব্দ তো নেই। বলু কি তবে আসেইনি নাকি? মনে মনে একবার কি একটা ভাবে কনক। তারপর দুপা এগিয়ে দরজাটার আরো কাছে গিয়ে দাঁড়ায়। লোহার গড়াতগুলোই জং ধরেছে, মাঝখানের এক একটা ভাঙা। একটা মানুষ চাইলে অনায়াসে করতে পারে। শাড়ির খুঁটটা কোমরে শক্ত করে গুঁজে ওই ফাঁক দিয়ে মাথা গলিয়ে কনক পা রাখে ভেতরে। আর সঙ্গে সঙ্গেই তার সমস্ত শরীর জুড়ে কেমন শিহরণ খেলে যায়। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, হাওয়ায় মিষ্টি একটা গন্ধ। পায়ের তলায় শুকনো কাঁঠাল পাতায় মচমচিয়ে শব্দ হচ্ছে। এক পা করে কনক এগোচ্ছে রাজবাড়ির দিকে। পাশেই একটা ভাঙা মন্দির, তার চূড়ো হেলে কাত হয়ে আছে একপাশে। ভিতরে দেব নেই। বাইরের দেউরিতে একখান কাঁসার ঘণ্টা ঝুলছে খালি। চোখ দুটো একবারের জন্য বন্ধ করে নেয় কনক। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার ঠোঁটের ফাঁক দিয়ে। জায়গাটার অমোঘ একটা টান আছে, কেমন যেন সম্মোহনী শক্তি। সমাজ সংসার সব ভুলে চাইলে গোটা জীবন যেন এই মন্দিরের চাতালে কাটিয়ে দেওয়া যায়। ঘোর লেগে যাচ্ছিল কনকের। হঠাৎ জিনিসটা মনে পড়তেই হুঁশ ফিরল।
শাড়ির খুঁট খুলে যেটা বের করল সেটা একটা শালুরি পান। শাশুড়ির পানের বাটা থেকে সেই যে চুরি করে এনেছিল, একখান শুকনো শালপাতার উপর রেখে সেটা নামিয়ে দিল মন্দিরের চাতালে। অস্ফুটে বলল, আপনার জন্য এনেছি, খেয়ে নেবেন। বলে উঠতে যাবে, হঠাৎ পায়ের তলায় কি একটা ফুটতেই আঁতকে উঠল। একটা তীক্ষ্ণ বেলের কাঁটা সোজাসুজি গেঁথে গেছে পায়ে, যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, রক্ত পড়ছে আঙুলের ডগা বেয়ে। ঝুঁকে পড়ে কোনো মতে কাঁটাটা ঝাড়তে চায় কনক, তখনই পিছন ফিরে স্পর্শটা পেয়ে থমকে যায়। শক্ত হাতের ছোঁয়া, তার এলো চুলের ফাঁক দিয়ে কাঁধ বেয়ে নেমে হাতটা ধরেছে আলতো করে। ঘাড় ঘোরানোর সাহস হয় না কনকের, কানে আসে গলার স্বর, বেলের কাঁটা অত সহজ নয়, ওভাবে ছাড়বে না। উষ্ণ গম্ভীর গলা শুনে শিহরণ জাগে তার শরীরে। কনক ফিরে তাকানোর আগেই লোকটা তার সামনে এসে পায়ের কাছে বসে, আহত পাটা আলতো করে কোলের উপর রেখে একবার শুধু আলতো করে আঙুল চালায় কাঁটাটার উপর, তারপর কনকের দিকে মুখ তুলে চায়। কাঁটা আর নেই, ক্ষতস্থানে রক্ত তো দূর, একটা আঁচড় অবধি নেই। এবার প্রথমবার তার মুখ দেখতে পায় কনক। টানা টানা চোখ দুটোই গভীর এক মোহ। বহুদিনের না পাওয়া আশ যেন খুঁজে বেড়াচ্ছে আজও। নাকের তলায় অল্প একটু গোঁফ, কোঁকড়া চুলগুলো জুলফি বেয়ে কাঁধ হতে নেমেছে। তার চোখ দুটোর পানে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে ঘোর লেগে আসে কনকের। অস্ফুটেই ঠোঁট জোড়া নড়ে। আপনাকে তো কেউ দেখতে পায় না, তাহলে বারবার শুধু আমাকেই দেখাতেন কেন? শুনে সে হাসে, মৃদু টোল পড়ে গালের ভাঁজে। আমাকে যে মন থেকে দেখতে চায় শুধু সেই দেখতে পায়। মিছে কথা, আমি তো দেখতে চাইনি। তাই বুঝি? ওই শালুরি পানটা তবে কার জন্য এনেছো শুনি? লজ্জায় মুখ নামিয়ে নেয় কনক। এই প্রশ্নের যে উত্তর হয় তা যে মুখ ফুটে বলতে নেই। দূরে গাছের ফাঁকে বিকেলের শুকনো হাওয়া বইছে, মুখে এসে লাগছে সেটা। মন্দিরের ঘণ্টাটা হাওয়ায় মৃদু মৃদু তুলছে। আপনি তো মন্দ নন, তাও সকলে আপনাকে এত ভয় করে কেন? সকলে তো ভয় করে না, শুধু মন্দ লোকে করে। আমি তাদের শাস্তি দিই বলে। তাই যদি হয় তাহলে নুরুর বউ মরল কেন? সে তো কোনো দোষ করেনি। করেছিল, আমায় সে ভালোবেসেছিল। চোখ দুটো ছলছল করে উঠল কনকের। অভিমানে গলাটা বুঝে এলো। আপনাকে ভালোবাসা বুঝি অত বড় দোষ? তাহলে তো সে দোষে আমিও দোষী। আমাকেও শাস্তি দিন। বলে সে সরে আসে বীর সুন্দরের আরো অনেকটা কাছে। তার নধর ঠোঁটের উপর আলতো একটা আঙুল রাখে বীর সুন্দর, বলে, শাস্তি তো তোমার একার নয় প্রেয়সী, শাস্তি হবে আমারও। পাপের ছোঁয়া লেগেছে, প্রায়শ্চিত্ত চাই। মাথার উপরে ওই পূর্ণচন্দ্র, সম্মুখে এই দেবদেউড়ে, এর চেয়ে পবিত্র স্থান আর হয়? তোমার তপ্ত দেহের আগুনই হবে যজ্ঞাগ্নি, আমার উষ্ণ চুম্বন হবে সেই আগুনে আহুতি। আর একটাও কথা সরে না কনকের মুখ দিয়ে। তাকে পাঁজা গলা করে তুলে নেয় বীর সুন্দর, নিয়ে যায় মন্দিরের ভিতর। এসো।
তারপর দেউরির কপাটটা আস্তে করে বন্ধ করে দেয়। কোথাও কোনো সাড়া নেই, চারিদিক নিশ্চুপ। দূরে বেলা ডুবছে একটু একটু করে। ভিতর থেকে ভেসে আসছে খালি তপ্ত নিঃশ্বাস আর কনকের পায়ের রুনু রুনু নুপুর ধ্বনি। দেউরির কপাট যখন খুলল ততক্ষণে চারিদিকে আঁধার। মাথার একরাশ খোলা চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পিঠের ওপর। চোখের নষ্ট কাজল ঘামে ভিজে গাল বেয়ে গড়াচ্ছে। ঘরের ভিতর কনক একা। অন্যজন আগেই মিলিয়ে গেছে শূন্যে। গায়ের কাপড়টা বাগিয়ে কোনো মন্দে উঠে দাঁড়ায় কনক। তারপর ধীর পায়ে গিয়ে দাঁড়ায় দেউরিতে, আর সামনে তাকিয়ে চমকে ওঠে। সেথায় খালি পায়ে ধুলোয় দাঁড়িয়ে আছে বলু। এক হাতে তার লণ্ঠন, অন্য হাতে একটা ছোট্ট টিয়া পাখির ছানা। একটাও কথা বলে না কনক। বলুও দাঁড়িয়ে থাকে চুপ করে। দুজনেই সব জানে, সব বোঝে, বলার কিচ্ছু নেই। মাথা নুইয়ে কোনো মন্দে সামাল দিয়ে বলু আমতা আমতা করে বলে, মানে ওই দিনের বেলা পাখি তো ধরা যায় না, তাই আর কি রাতের জন্য একটু। তার কথার কোনো উত্তর দেয় না কনক। ফিরে তাকায়ও না একবার টিয়া পাখিটার দিকে। দেউরি থেকে নেমে বলুকে পাশ কাটিয়ে সোজা হাঁটা লাগায় ঘরের দিকে। যাবার বেলায় মুখ ঘুরিয়ে একবার খালি মন্দিরের চাতালটার দিকে তাকায়। শুকনো শালপাতায় মোড়া সেই শালুরি পানটা এখন আর নেই। এই ঘটনার 9 মাস পর আমলাপোতার উদোমোড়লের বাড়িতে আজ খুশির হাওয়া। নতুন ধুতি পাঞ্জাবি পরে হুকো হাতে দাওয়ায় বসে আছে মোড়ল। গোটা ঘর জুড়ে অনেক লোকের হইচই। গ্রাম বাংলার প্রথা মাফিক 5 মাসে 7 মাসে পুজো আর্চা সবই হয়েছে। সব শেষে আজ কনকের স্বাদ অন্ন। এত বছর পর বৌমার প্রথম সন্তান হবে, সেই খুশিতে গোটা গা শুদ্ধ লোকের মোড়ল বাড়িতে আবার নিমন্ত্রণ। কনকের বাপের বাড়ি থেকেও অনেক লোকজন এসেছে। সবাই বলাবলি করছে এবারের ভোজটা নাকি বিয়ের ভোজের চেয়েও জাদরেল। সেদিন রাজবাড়ির কথাটা কাউকে কিচ্ছু জানতে দেয়নি কনক। শাশুড়িকেও এমন ভাবে হাত করে রেখেছে সেও টের পায়নি কিছুই। সবাই ভাবে ত্রিপুরীর হর ডাক্তারের কবিরাজিতেই অসাধ্যটা ফলেছে। খবর ছড়াতে অল্প স্বল্প পসারও বেড়েছে তার, কিন্তু ভিতরের আসল খবরটা জানে শুধু 2 জন। এক, স্বামী যদু। 2, বাড়ির মুনিশ বলু। তবে 2 জনের কেউই কারোর কাছে মুখ ফুটে কিচ্ছুটি বলেনি। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর্ব শুরু হতে ঘর থেকে ভিড়টা একটু কমল। এক ফাঁকে কনকের মা চুপি চুপি এসে তার কানে কানে জিজ্ঞেস করল, শোন হেরে বাচ্চা, সেই যে জিনিসটি তোকে দিয়েছিলাম না, সেটা ঠিক আছে তো? গেট খুলে দেখতে যাসনি তো আবার? শুনেই কনক কেমন আনমনা হয়ে গেল। জিনিসটার কথা সে ভুলেই গিয়েছিল এতকাল। হঠাৎ বলতে আবার মনে পড়ল, গেট খুলে অনেক আগেই দেখা হয়ে গেছে তার, কিন্তু মাকে তো বলার উপায় নেই। বলল, ও জিনিস সব ঠিকঠাক আছে, তোমায় অত ভাবতে হবে না তো। এখন চারিদিকে এত ভিড়, কোথায় একটু ধরে করে দেবে তা না, বন্ধ করে মেয়ের সাথে কথা কয়েছে, লোকে দেখলে কি বলবে? মা শুনে মুখ বাঁকায়। তোর ভালোর জন্যই তো বলা, নইলে আমার আর আছেই বা কে এ সংসারে? তাও যখন এত গোসা, নে চলে যাচ্ছি বাবা, হয়েছে তো। হ্যাঁ, মায়ের কথা শুনবে কেন?
বলে বিড়বিড় করতে করতে সে চলে যায়। অনেক কষ্টে খাট থেকে নেমে তামার সিন্দুকটা গিয়ে খোলে কনক। বেশি খুঁজতে হয় না, লাল শালুতে বাঁধা ছোট্ট পুটলিটা উপরেই রাখা। তার গিঁট খুলে মেলে ধরে সে, আর সঙ্গে সঙ্গে চোখ দুটো ঝলমল করে ওঠে। বড় একখান কানের মাকড়ি, আগা গোড়া সোনার, লণ্ঠনের আলো গায়ে পড়ে ঝিলিক দিচ্ছে সেটা। শালুটা সঙ্গে সঙ্গে মুড়ে দেয় কনক। তারপর দৌড় পেরিয়ে বাইরে গিয়ে তাকায়। উঠোনের এক কোণে পেয়ারা গাছের একটা ডাল থেকে বাঁশের খাঁচাটা ঝুলছে। টিয়া পাখিটা বেশ বড় হয়েছে, এখন রাধাকেষ্টর নাম গায়। খাঁচার সামনে দাঁড়িয়ে তাকে পেয়ারা খাওয়াচ্ছে বলু। মনে মনে কি একটা ভেবে নেয় কনক, তারপর গিয়ে দাঁড়ায় তার সামনে। বলু অবাক হয়ে মুখ তুলে তাকায়, কিন্তু কিছু বলার আগেই পুটলিটা তার হাতে গুজে দেয় কনক। বলে, এটা আজ থেকে তোর। খুব দামি একটা জিনিস আছে এতে, গিঁট খুলে দেখতে যাসনি। যখন তোর বিয়ে হবে তোর বউকে এটা দিস, বলিস বউ দিদির আশীর্বাদ। আর আজ এই রাত ফুরাবার আগে এ ঘর ছেড়ে চলে যা, যত দূর পারিস তত দূর যা। তোকে ফের আর কখনো যেন এই মুখ হতে না দেখি, যা। কান দুটো যেন ঝিনঝিন করছে, শব্দগুলো বাজছে কানে। কিছুক্ষণ ওভাবেই থ মেরে দাঁড়িয়ে থাকে বলু। কি হয়েছে বুঝতে সময় লাগে তার। ফিরে যেতে যেতে শেষবারের মতো মুখ ঘুরিয়ে কনক বলে, শোন, খেয়ে যাস। মাঝ রাতের আঁধার, মাথা চাকলার বনে দেখা যায় না কিছুই। বারে বারে জোনাক চলছে খালি, আর তারই মাঝে বনের সরু চিলা বেয়ে হাঁটছে একটা লোক। কাঁধে একখান পুটলি, খালি পা, চোখের কোণায় কেমন যেন জল। সন্ধ্যের পর থেকেই কেউ আর দেখতে পায়নি তাকে। খেলো না কেউ খোঁজ নেয়নি। কিন্তু তাতে কি, তাকে যে যেতে হবে। রাত ফুরাবার আগেই বেরোতে হবে অনেকটা পথ। এই আমলা পোতার মোড়ল বাড়িতে অনেকটা জীবন কেটেছে, এখানে আর ফেরা হবে না কখনো। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তব প্রতিহারের কলমে আমলা পোতার বাঁকি। গল্পের সূত্রধার শুভদীপ ঘোষ, গল্প পাঠে অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, কৌশিক ব্যানার্জি, বর্ণিশা ভট্টাচার্য, এনামুল খান, নীল চক্রবর্তী, পূজা রায়, অনন্যা চ্যাটার্জি, মধুরা আচার্য, ইরা ভট্টাচার্য, পার্থ মুখার্জি, শুভদীপ ঘোষ, সুজন ঘোষ, রিতম মুখার্জি, শিপ্রা দাস জানা, কেয়া বাগচি, শ্যামল রায় এবং কৃষ্ণা রায়। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ, আবহ সম্পাদনায় সায়ন দত্ত, প্রচ্ছদ নির্মাণে সৌম্যদীপ গুঁই এবং পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের গল্প? অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান। ভালো লাগলে লাইক করুন এবং আরও গল্প শুনতে ও আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।